ভারত স্বাধীন হলো। মাওলানা আবুল কালাম আজাদের লেখা ভারত ভাগ নিয়ে আন্দোলনের নানা দিক, রাজনৈতিক পরিস্থিতি, ইতিহাসের ঘটনাগুলো নিয়ে তার অভিজ্ঞতা এবং তার বিশ্লেষণ। এই বইটি ইতিহাস প্রেমী ও গবেষকদের জন্য খুবই মূল্যবান একটি বই। ভারতীয় কংগ্রেস যে সেকুলারিজম ও জাতীয়তাবাদ নিয়ে রাজনীতি করতে চেয়েছিল, তাকে মাওলানা আজাদের মতো করে আর কেউ ধারণ করতে পেরেছিল কিনা সন্দেহ রয়ে যায়। তিনি হিন্দু মুসলিম ঐক্যের প্রবল সমর্থক ছিলেন এবং তিনি ধর্মের ভিত্তিতে দেশভাগের বিপক্ষে ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1888 সালের 11ই নভেম্বর মক্কায় এবং মৃত্যু হয় 1958 সালের 22 ফেব্রুয়ারি। আসুন আজ আমরা পাঠ করব তার বয়ানে ভারত স্বাধীন হলো। এই বইটি আমরা 8টি খণ্ডে প্রকাশ করব এবং অবশ্যই পূর্ণাঙ্গ সংস্করণটি এখানে পাঠ করা হবে। এই পূর্ণাঙ্গ সংস্করণটি প্রকাশিত হয়েছিল 1989 সালে ওরিয়েন্ট লংম্যান প্রাইভেট লিমিটেড থেকে। তাহলে শুরু করা যাক 8 খণ্ডে প্রকাশিত আমাদের ভারত স্বাধীন হলো বইটির প্রথম খণ্ড। মাওলানা আবুল কালাম আজাদের ভারত স্বাধীন হলো। অনুবাদ করেছেন সুভাষ মুখোপাধ্যায়। প্রকাশকের নিবেদন। মাওলানা আজাদের আকস্মিক মৃত্যুর 7 মাস পরে 1958 সালের সেপ্টেম্বর মাসে প্রফেসর হুমায়ুন কবির যখন ভারত স্বাধীন হলোর পাণ্ডুলিপি আমাদের প্রকাশ করার জন্য দেন, তখন জানতে পারি 30 পাতার মতো আরও তথ্যসহ সম্পূর্ণ বইটি আমরা মাওলানা আজাদের 30তম মৃত্যুবার্ষিকী মানে 22শে ফেব্রুয়ারি 1988 সালে প্রকাশ করতে পারব। যাই হোক, যথাসময়ে কিছু লোক এ ব্যাপারে সুবিধে পাওয়ার আশায় নানা রকম দাবি তুলে সম্পূর্ণ বইটি হস্তান্তরে দেরি করে দেয়। ওই সব দাবির শুনানি চলে কলকাতা হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। শেষ পর্যন্ত দিল্লির হাইকোর্টের জাস্টিস BN কিরপাল নির্দেশ দেন যে কলকাতার হাইকোর্টের জাতীয় গ্রন্থাগার এবং নিউ দিল্লির জাতীয় মহাফেজখানায় গচ্ছিত রাখা পাণ্ডুলিপির একটি করে কপি 29শে সেপ্টেম্বর 1988-তে ওরিয়েন্ট লংম্যানকে দিয়ে দিতে হবে। কোর্ট আরও জানায় যে কপি দুটি তুলনা করে দেখে নিতে হবে ওই দুটো অভিন্ন এবং কোনো রকম পরিবর্তন না করে তা প্রকাশ করতে হবে। তাই করা হয়েছে। পাণ্ডুলিপিটি ভালোভাবে দেখার পর জানা যায় যে সকলের ধারণা অনুযায়ী অতিরিক্ত অংশটি শুধুমাত্র আলাদা করে রাখা 30 পাতা নয়, বরং সম্পূর্ণ বইতে ছড়ানো ছিটানো বিভিন্ন অংশ। প্রকাশিত বইটি থেকে শুধুমাত্র কিছু বাক্যাংশ অনুচ্ছেদই বাদ পড়েছিল তা নয়। প্রফেসর কবিরের সম্পাদকীয় মধ্যস্থতায় মূল পাঠ্যাংশটি অনেক জায়গায় পরিবর্তিত হয়েছিল। বর্তমান সংস্করণটিতে যে কপি আমরা পেয়েছিলাম তার সম্পূর্ণ রূপ প্রকাশ করেছি। পূর্ববর্তী সংস্করণের সঙ্গে যা এখানে নতুন যোগ করা হয়েছে তার আগে ও পরে তারকাচিহ্ন দেওয়া আছে। প্রথম খণ্ডের পূর্বাভাস প্রথম সংস্করণে যেভাবে বেরিয়েছিল সেভাবেই রাখা হয়েছে। বর্তমান সংস্করণের পরিশিষ্টতেও কোনো বদল হয়নি। অক্টোবর 1988। 1959 সালের সংস্করণের মুখবন্ধ। 2 বছরের কিছু বেশি আগে আত্মজীবনী লেখার অনুরোধ নিয়ে আমি মাওলানা আজাদের কাছে যাই। এক মুহূর্তের জন্য তখন আমার মনে হয়নি যে সে বইয়ের ভূমিকা লেখার দুঃখময় ভার আমাকেই বইতে হবে। নিজের ব্যক্তিজীবন নিয়ে কিছু বলা তিনি পছন্দ করতেন না এবং গোড়ার দিকে এ কাজ হাতে নিতে তিনি অনিচ্ছুক ছিলেন। ব্রিটিশ হাত থেকে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে তার অন্যতম প্রধান ভূমিকা। সুতরাং ইতিহাসের সেই স্মরণীয় অধ্যায় সম্পর্কে তার বিবরণ উত্তর পুরুষদের জন্যে লিপিবদ্ধ করা তার কর্তব্য। এ কথা অনেক কষ্টে তাকে বোঝানো গিয়েছিল। ভগ্ন স্বাস্থ্যও ছিল তার অনিচ্ছার আংশিক কারণ। তিনি মনে করতেন তার উপর ন্যস্ত রাজনৈতিক ও প্রশাসনিক গুরুদায়িত্ব পালন করা ছাড়া তার গত্যন্তর নেই এবং তা করতে গেলে তাকে অবশ্যই সর্বশক্তি নিয়োগ করতে হবে। যখন তাকে এই আশ্বাস দিলাম যে আমার সাধ্যে যতটা কুলোয় তাকে আমি হাতে কলমে লেখার দায় থেকে রেহাই দেব, তখন শেষ পর্যন্ত তিনি রাজি হলেন। অবশ্য এর ফল দাঁড়াবে এই যে ভারতবাসী তার নিজের ভাষায় লেখা আত্মজীবনী পড়ার অধিকার থেকে বঞ্চিত হবে। এর দরুন সাধারণভাবে ভারতীয় সাহিত্য আর বিশেষভাবে
উর্দু অপুষ্ট থেকে যাবে। তবু তার কথানুযায়ী লেখা ইংরেজি বয়ানটি কানামামা হলেও নেই মামার চেয়ে বরং ভালো। এই বই কিভাবে রচিত হয়েছে সেটা কিছুটা বিশদভাবে এখানে বলা দরকার বলে আমি মনে করি। মাঝে মাঝে আমাকে যখন দিল্লির বাইরে যেতে হয়, সেই সময়গুলো বাদ দিলে বিগত বছর দুই প্রতি সন্ধ্যায় গড়ে 1 ঘন্টা বা তারও বেশি সময় আমি মাওলানা আজাদের সঙ্গে কাটিয়েছি। আজাদের ছিল আলাপাচারির আশ্চর্য ক্ষমতা। নিজের অভিজ্ঞতাগুলো বর্ণনার গুণে তিনি প্রাণবন্ত করে তুলতেন। আমি সুপ্রতুল নোট নিতাম এবং সেই সঙ্গে কোথাও ঠেকলে খোলসা করার জন্যে অথবা আরও তথ্য পাওয়ার জন্যে প্রশ্নের পর প্রশ্ন করতাম। নিজের বিষয়ে বলতে বরাবরই তিনি অস্বীকার করেছেন, কিন্তু জনস্বার্থ সংক্রান্ত ব্যাপারে তিনি রাগঢাক না করে মনের কথা খুলে বলেছেন। যখন একটি অধ্যায় লেখার মতো মাল মশলা জমেছে, তখন আমি তা থেকে ইংরেজিতে খসড়া করে সুযোগ পাওয়া মাত্র তাকে তৎক্ষণাৎ দেখতে দিয়েছি। প্রত্যেকটি অধ্যায় তিনি নিজে পড়বার পর আমরা একসঙ্গে তা নিয়ে বসেছি। এই স্তরে তিনি পরিবর্তন আর পরিবর্জন মারফত সে লেখার অনেক সংশোধন করেছেন। এইভাবে আমরা এগিয়েছি। শেষকালে সেপ্টেম্বরে আমি সম্পূর্ণ বইয়ের প্রথম খসড়াটি তার হাতে তুলে দিতে সমর্থ হই। পুরো লেখাটি হাতে পাওয়ার পর মাওলানা আজাদ ঠিক করেন যে পাণ্ডুলিপিটি গোটা 30 পৃষ্ঠা আপাতত প্রকাশ করা হবে না। এই অংশে প্রধানত ব্যক্তিগত গোছের কিছু ঘটনা আর মন্তব্য ছিল। পুরো পাণ্ডুলিপির একটি করে কপি সিলমোহর করে কলকাতার জাতীয় গ্রন্থাগারে এবং নয়াদিল্লির জাতীয় মহাফেজখানায় গচ্ছিত করে রাখার তিনি নির্দেশ দেন। অবশ্য অংশবিশেষ এইভাবে বাদ দেওয়ার ফলে তার প্রতিকৃত রূপরেখার বা তার সামগ্রিক বিচারের যেন একটু হেরফের না হয় সে ব্যাপারে তিনি সাবধান ছিলেন। আমি তার কথা মতো অদলবদল করে 1957 নভেম্বরের শেষাশেষি সংশোধিত এবং সংক্ষেপিত খসড়াটি মাওলানা আজাদের কাছে পেশ করতে সক্ষম হই। এরপর আমি অস্ট্রেলিয়া যাই। ইত্যবসরে তিনি খসড়াটি পড়ে ফেলেন। আমি ফিরে এলে প্রতিটি অধ্যায় শুধু নয়, প্রকৃতপক্ষে প্রতিটি বাক্য ধরে ধরে আমরা পাণ্ডুলিপিটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। তিনি তাতে অল্প স্বল্প কিছু পরিবর্তন করেন, কোনোটাই তেমন গুরুতর পরিবর্তন নয়। কোনো কোনো ক্ষেত্রে একই অধ্যায় এইভাবে 3-4 বার ফিরে লেখা হয়েছে। এবছর প্রজাতন্ত্র দিবসে মাওলানা আজাদ বললেন, পাণ্ডুলিপিটি তার মনঃপূত হয়েছে, এবার তা ছাপতে দেওয়া যায়। যে বইটি এখন প্রকাশিত হচ্ছে তার পাঠ চূড়ান্ত রূপে তার অনুমোদিত। মাওলানা আজাদের ইচ্ছে ছিল 1958 নভেম্বরে তার 70তম জন্মদিবসে বইটি যেন বার হয়, কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে এই বই যখন বার হচ্ছে তখন তিনি আমাদের মধ্যে নেই। আগেই বলেছি, এই গ্রন্থের প্রস্তুতির ভার ঘাড়ে নিতে মাওলানা আজাদ গোড়ায় খুব একটা রাজি ছিলেন না, কিন্তু বইয়ের কাজ এগোবার সঙ্গে সঙ্গে তার আগ্রহ বেড়ে যায়। শেষের মাস 6 পাণ্ডুলিপি তৈরির কাজে তাকে কোনো সন্ধ্যায় পাওয়া যায়নি এমন প্রায় ঘটেনি বললেই হয়। নিজের জীবনের প্রসঙ্গে কিছুতেই তিনি মুখ খুলতে চাইতেন না, কিন্তু শেষকালে তিনি নিজে থেকেই একটি প্রথম খণ্ড লিখতে রাজি হয়েছিলেন। কথা ছিল তাতে থাকবে তার জীবনের আদি পর্ব এবং 1937 এসে তা শেষ হবে। প্রকৃতপক্ষে তার একটি সারসংক্ষেপ তিনি অনুমোদন করেছিলেন। তার স্ব ইচ্ছাক্রমে তা প্রথম অধ্যায় হিসেবে এই বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। 1948 পরবর্তী ঘটনাবলী নিয়ে তৃতীয় একটি খণ্ড লেখবারও তার অভিপ্রায় ছিল। আমাদের এমন দূরদৃষ্টি যে এখন আর এইসব বই কোনোদিন লেখা হবে না। এই বই সংক্রান্ত যা কাজ তা আমার শখের খাটুনি। মাওলানা আজাদের মনোগত বাসনা চরিতার্থ করতে যদি সে কাজ সামান্য সাহায্য করে তাহলে আমি প্রীত হব। বিশ্বের জাতিতে জাতিতে বৃহত্তর বোঝাপড়ার প্রথম পদক্ষেপ হিসেবে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আরও বেশি সদ্ভাব বাড়ানো, এটাই ছিল তার মনস্কামনা। তিনি আরও চেয়েছিলেন যে ভারত আর পাকিস্তানের মানুষ যেন একে অন্যকে বন্ধু আর প্রতিবেশী হিসেবে দেখে। তিনি ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদকে এই লক্ষ্য সাধনের উপায় হিসেবে দেখেছিলেন। পরিষদের সভাপতির ভাষণে তিনি আরও চেয়েছিলেন যে ভারত আর পাকিস্তানের মানুষ যেন একে অন্যকে বন্ধু আর প্রতিবেশী হিসেবে দেখে। তিনি ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদকে
এই লক্ষ্য সাধনের উপায় হিসেবে দেখেছিলেন। পরিষদের সভাপতির ভাষণে হৃদয়স্পর্শী এক আবেদন জানিয়ে বলেছিলেন যে ১ দশক আগে যে দুটি রাষ্ট্র ছিল এক অভিন্ন দেশ, তাদের জনগণ যেন পারস্পরিক সহমর্মিতা আর মমতার মেলবন্ধনকে দৃঢ় করে তোলে। আমার মনে হয় এ বই থেকে যা আয় হবে তা কাজে লাগাবার সবচেয়ে ভালো উপায় হলো ভারতবাসী আর পাকিস্তানবাসী বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বাড়ানোর উদ্দেশ্যে টাকাটা পরিষদের হাতে তুলে দেওয়া। এর একাংশ মাওলানা আজাদের জীবিত নিকটতম আত্মীয়দের দেওয়ার পর এই বই থেকে প্রাপ্য রয়্যালটির টাকা পরিষদের তহবিলে জমা পড়বে। সেই টাকায় পরিষদ সেবা প্রবন্ধের মধ্যে প্রতি বছর ২টি পুরস্কার দেবে। একটি পাবেন ভারত বা পাকিস্তানের একজন অমুসলমান নাগরিক তার ইসলাম বিষয়ক রচনার জন্যে, এবং আরেকটি পাবেন একজন মুসলমান হিন্দু ধর্ম বিষয়ক লেখার জন্যে। তরুণদের উপর মাওলানা আজাদের ছিল বিলক্ষণ টান আর দরদ। তাই যে কোনো বছরে ২২ ফেব্রুয়ারি যাদের বয়স ৩০-এর অনূর্ধ্বে, কেবল তাদেরই মধ্যে এই প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকবে। শেষ করার আগে আরও একটি বিষয়ে আমি পরিষ্কার করে দিতে চাই। এই বইতে এমন অনেক মতামত বা রায় দেওয়া আছে যার সঙ্গে আমি একমত নই। যেহেতু আমার কাজ ছিল মাওলানা আজাদের উপলব্ধিগুলোকে শুধু লিপিবদ্ধ করা, লেখার মধ্যে তাই আমার মতের প্রতিফলন ঘটলে সেটা হতো খুবই গর্হিত ব্যাপার। তিনি বেঁচে থাকতে আমার মতভেদের কথা প্রায় তাকে আমি বলেছি। তার স্বভাবের সবচেয়ে বড় গুণ এই যে তিনি ছিলেন খুব খোলা মনের মানুষ। আমার সমালোচনা শুনে সময় বিশেষ তার মতের হেরফের হয়েছে, বাদ বাকি সময়ে ঠোঁটের স্বভাবসুলভ হাসি ফুটিয়ে বলেছেন, এগুলো আমার মতামত, আর সেটা ইচ্ছে মতো ব্যক্ত করার অধিকার নিশ্চয়ই আমার আছে। আজ যখন তিনি নেই, যে মত যেভাবে তিনি ব্যক্ত করে গেছেন সে মত সেভাবেই থাকবে। অন্যের দৃষ্টিভঙ্গি আর মতামত ১৬ আনা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা যে কোনো লোকের পক্ষেই দুরূহ। এমনকি দুজনে এক ভাষাভাষী হলেও একটা কথার এদিক ওদিক ভুল জায়গায় জোর পড়ায় অর্থের ব্যঞ্জনায় সূক্ষ্ম ব্যত্যয় ঘটতে পারে। তাছাড়া উর্দু আর ইংরেজির ধাত এক নয়, ফলে মাওলানা আজাদের চিন্তাভাবনার ভাষান্তর আরও বেশি কঠিন কাজ হয়ে পড়ে। অন্যান্য ভারতীয় ভাষার মতোই উর্দু হলো সম্পদশালী, বর্ণ বৈচিত্র্যময় এবং বলিষ্ঠ ভাষা। অন্যদিকে ইংরেজি হলো আদতে একটু রেখে ঢেকে বলা ভাষা। বক্তা এখানে স্বয়ং মাওলানা আজাদ। উর্দুতে তার অসামান্য দখল। যে লেখক তার চিন্তাভাবনা ইংরেজিতে ধরে দিতে চাইছেন তার দুরবস্থা সহজেই অনুমেয়। এইসব অসুবিধা সত্ত্বেও মাওলানা আজাদের মতামতগুলোকে আমি যথাসাধ্য পায়ে পায়ে অনুসরণ করার চেষ্টা করেছি। আমার লেখা যে তার অনুমোদন পেয়েছে তাতেই আমি নিজেকে কৃতার্থ মনে করছি। হুমায়ুন কবির, নয়াদিল্লি, ১৫ই মার্চ ১৯৫৮। পূর্বাভাস। আমার পূর্বপুরুষেরা বাবরের আমলে হেরাত থেকে ভারতে আসেন। প্রথমে তারা ডেরা বাঁধেন আগ্রায়, পরে উঠে চলে যান দিল্লিতে। আলেম উলামাদের এই পরিবারের মাওলানা জামাল উদ্দিন ছিলেন আকবরের সময়ের একজন নামজাদা ধর্মগুরু। তার পরবর্তীকালে এই পরিবার ইহজগতের ব্যাপারেই বেশি ঝুঁকে পড়ে এবং পরিবারের অনেকেই উচ্চপদস্থ রাজকর্মচারী হন। শাহজাহানের আমলে মোহাম্মদ হাদিকে আগ্রার দুর্গাধিপতি করা হয়। আমার বাবার মাতামহ ছিলেন মাওলানা মুনাবর উদ্দিন। তিনি ছিলেন মুঘল যুগের অন্যতম শেষ রুকন উল মুতারসিন। প্রথম শাহজাহানের সময়ে এই পদটির সৃষ্টি হয়। লেখাপড়া আর বিদ্যাচর্চার প্রসারে রাষ্ট্রীয় কাজকর্মের তদারকি করা ছিল এর উদ্দেশ্য। বিদ্বজন ও শিক্ষাগুরুদের ভূমিদান, বৃত্তিদান আর অবসর ভাতার ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন এই পদাধিকারী। আধুনিক দুনিয়ার শিক্ষা অধিকর্তার সঙ্গে এই পদের তুলনা চলে। মুঘল শক্তি ততদিনে ক্ষয়িষ্ণু, কিন্তু এই সব ভারী ভারী পদ তখনও বহাল ছিল। আমার বাবা মৌলানা খৈরুদ্দিন যখন খুবই ছোট, তখন আমার পিতামহের মৃত্যু হয়। সুতরাং আমার বাবা তার মাতামহের কাছে মানুষ হন। সিপাহী বিদ্রোহের ২ বছর আগে মাওলানা মুনাবর উদ্দিন ভারতের হাল দেখে বীতশ্রদ্ধ হয়ে মক্কায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
পথে ভূপালে পৌঁছালে নবাব সিকন্দর জেহান বেগম তাকে আটকান। সিপাহী বিদ্রোহ দমন যখন শুরু হয় তিনি তখনও ভূপালে। ২ বছর তাকে সেখানেই থেকে যেতে হয়। তারপর তিনি আসেন মুম্বাইতে। সেখানে মৃত্যু হওয়ায় তার আর মক্কায় যাওয়া ঘটে ওঠেনি। আমার বাবার বয়স তখন ২৫। তিনি সোজা মক্কায় চলে গিয়ে সেখানেই থেকে যান। নিজের একটি বাসভবন তৈরি করে শেখ মোহাম্মদ জাহের বত্রির কন্যাকে তিনি বিয়ে করেন। শেখ মোহাম্মদ জাহের ছিলেন মদিনার একজন বড় তত্ত্বজ্ঞ। আরব দেশের বাইরেও তার নাম ডাক ছড়িয়ে পড়ে। মিশর থেকে ১০ খণ্ডের আরবি কেতাব বেরোবার পর ইসলামিক দুনিয়ায় আমার বাবাও খ্যাতিমান হন। তিনি বহুবার বোম্বাইতে এবং একবার কলকাতায় আসেন। ২ জায়গাতেই তার বিস্তর ভক্ত আর শাগরেদ ছিল। বাবা ইরাক, সিরিয়া ও তুরস্কেও ব্যাপক ঘুরেছেন। মক্কাবাসীদের জলের প্রধান উৎস ছিল নহর জুবেলা খাল। এটি তৈরি করেছিলেন হারুন আল রশিদের সহধর্মিণী বেগম জুবেদা। কালক্রমে খালটির দুরবস্থার জন্যে শহরে বেজায় জলাভাব দেখা দেয়। এই জলাভাব সবচেয়ে তীব্র হতো হজের সময়, ফলে হজযাত্রীদের অসম্ভব কষ্টে পড়তে হতো। আমার বাবা এই খালটির সংস্কার করান। এর জন্য তিনি ভারত, মিশর, সিরিয়া আর তুরস্ক থেকে ২০ লক্ষ টাকা তোলেন। খালটি এত ভালোভাবে সারানো হয় যে বেদুইনেরা এরপর আর খালের গায়ে কোনো রকম আঁচড় কাটতে পারেনি। তখন তুরস্কের বাদশাহ সুলতান আব্দুল মজিদ। জনহিতকর কাজের স্বীকৃতিতে তিনি বাবাকে প্রথম শ্রেণীর মজিদি পদক দেন। ১৮৮৮ সালে মক্কায় আমার জন্ম হয়। ১৮৯০ সালে বাবা সপরিবারে কলকাতায় আসেন। জেদ্দায় তার কিছুদিন আগে পড়ে গিয়ে বাবার পায়ের নলি ভেঙে যায়। বসালেও হাড় ভালোভাবে জোড়া লাগেনি। বাবাকে বলা হয় কলকাতায় যেতে, সেখানকার সার্জনরা ঠিক করে দিতে পারবেন। বাবা এসেছিলেন অল্প দিনের মেয়াদে, কিন্তু শিষ্য আর অনুরাগীরা তাকে ছাড়তে চাইলেন না। আমরা কলকাতায় আসার ১ বছর পর মার ইন্তেকাল হয় এবং সেখানেই তাকে গোড দেওয়া হয়। আমার বাবা সাবেকি ধ্যান ধারণার মানুষ ছিলেন। পাশ্চাত্য শিক্ষায় তিনি মোটেই বিশ্বাস করতেন না। আমাকে আধুনিক ধাঁচে শিক্ষা দেবার কথা কখনো তিনি মনেও স্থান দেননি। তার ধারণায় আধুনিক শিক্ষায় ধর্মবিশ্বাস নষ্ট হয়। তাই সেকেলে চিরাচরিত পদ্ধতিতে তিনি আমাকে তালিম দেওয়ার ব্যবস্থা করেন। ভারতে মুসলমানদের সাবেকি শিক্ষা ব্যবস্থায় ছেলেদের প্রথম ফার্সি আর আরবি পড়ানো হতো। ভাষার কিছুটা দখল হলে তখন আরবিতে তার দর্শন, জ্যামিতি, গণিত আর বীজগণিত শেখানো হতো। ইসলামের ঈশ্বর তত্ত্বকেও এই ধরনের শিক্ষার একটি প্রধান অঙ্গ বলে ধরে নেওয়া হতো। বাড়িতেই বাবা আমার শিক্ষা লাভের ব্যবস্থা করেছিলেন, কারণ কোনো মাদ্রাসায় আমাকে পাঠানো তার মনঃপূত ছিল না। কলকাতা মাদ্রাসা অবশ্য তখন ছিল, কিন্তু তার সম্বন্ধে বাবা খুব একটা উচ্চ ধারণা পোষণ করতেন না। গোড়ায় তিনি নিজেই আমাকে পড়াতেন। পরে তিনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন শিক্ষক নিযুক্ত করেন। তিনি চেয়েছিলেন প্রতিটি বিষয়ের সবচেয়ে বিশিষ্ট শিক্ষকদের কাছ থেকে আমি যেন তালিম নেই। সাবেকি প্রথায় পড়াশোনা করা ছাত্ররা সচরাচর ২০ থেকে ২৫ বছর বয়সের মধ্যে লেখাপড়া শেষ করত। এর মধ্যে একটা সময় থাকত যখন কে কতটা শিখেছে তার প্রমাণ দেবার জন্যে তরুণ বিদ্যার্থীদের উপর ছাত্র পড়ানোর ভার পড়ত। যখন আমি পাঠ্যক্রম সম্পূর্ণ করি তখন আমার বয়স ১৬ বছর। আমার বাবা জন ১৫ ছাত্র জোগাড় করেন। আমি তাদের উচ্চতর দর্শন, গণিত আর ন্যায়শাস্ত্র পড়াই। তার অল্প কিছুদিনের মধ্যে স্যার সৈয়দ আহমেদ খানের নানান লেখা আমার প্রথম নজরে আসে। আধুনিক শিক্ষা প্রসঙ্গে তার লেখাগুলো আমার মনে গভীর ছাপ ফেলে। আজকের দুনিয়ায় আধুনিক কালের বিজ্ঞান, দর্শন আর সাহিত্য না পড়লে কারো যে প্রকৃত শিক্ষা লাভ হয় না, এটা আমি উপলব্ধি করতে পারি। আমি ঠিক করলাম ইংরেজি আমাকে শিখতেই হবে। প্রাচ্য শিক্ষা পাঠ্যক্রমের প্রধান পরীক্ষক ছিলেন তখন মৌলভী মোহাম্মদ ইউসুফ জাফরি। তাকে গিয়ে আমি বললাম, তিনি আমাকে ইংরেজি বর্ণমালা শিখিয়ে প্যারীচরণ সরকারের ফার্স্ট বুক পড়তে দিলেন। ভাষাটা একটু রপ্ত হতেই আমি বাইবেল পড়তে শুরু করে দিলাম। ইংরেজি, ফার্সি আর উর্দু তর্জমা জোগাড় করে পাশাপাশি রেখে আমি পড়তে লাগলাম। এর ফলে পড়ে বুঝতে পারলাম আমার খুব সুবিধে হলো। সেই সঙ্গে পাশে অভিধান রেখে ইংরেজি খবরের কাগজ পড়া শুরু করলাম। এইভাবে অল্প দিনের মধ্যেই
ইংরেজি বই পড়বার মতো যথেষ্ট জ্ঞান অর্জন করলাম। এরপর বিশেষভাবে ইতিহাস আর দর্শন অধ্যয়নে আত্মনিয়োগ করলাম। এই সময়টা আমার খুব মানসিক কষ্টে গেছে। ধর্মীয় সংস্কারের টুইটুম্বুর এক পরিবারে আমি জন্মেছি। রেওয়াজমাফিক জীবনের প্রথাগুলো সেখানে বিনা বাক্য ব্যয়ে মেনে চলতে হতো। বাধা রাস্তা থেকে এক চুল সরলেও পরিবারের লোকেরা তা পছন্দ করত না। প্রচলিত রীতি পদ্ধতি আর বিশ্বাসের সঙ্গে নিজেকে আমি মানাতে পারছিলাম না। বিদ্রোহের এক নতুন বোধ তখন আমার মন প্রাণ ছেয়ে ফেলেছে। পরিবার আর বাল্যশিক্ষা থেকে পাওয়া ধ্যান ধারণায় আর আমার মন বসছিল না। আমি অনুভব করলাম আমাকে নিজে নিজেই সত্যের হদিশ পেতে হবে। আমি প্রায় সহজ প্রবৃত্তিবশতই পরিবারের কক্ষপথ ছেড়ে নিজের পথ খুঁজতে শুরু করলাম। প্রথমে যে জিনিসটা আমাকে ফাঁপড়ে ফেলল সেটা হলো মুসলমানদের নানা গোষ্ঠীর মধ্যকার প্রভেদ নিয়ে শোরগোল। তারা দাবি করে যে তাদের সকলেরই উৎসস্থল এক। তাহলে কেন তারা একে অন্যের পরিপন্থী সেটা আমার মাথায় ঢুকতো না। যেভাবে চোখ বুজে কোনো রকমের ভাবনা চিন্তা না করেই এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে ভ্রান্ত আর অবিশ্বাসী বলে দাগিয়ে দিত, তার সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছিলাম না। গোঁড়া ধর্মবিশ্বাসীদের এই ভেদ বুদ্ধি ক্রমশ ধর্ম জিনিসটার ওপর আমার মনে সন্দেহ ধরাতে থাকে। ধর্ম যদি বিশ্বজনীন প্রকাশ হয়, তাহলে ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে এত কেন চুলোচুলি আর ঠোকাঠুকি? প্রত্যেকটি ধর্মই বা কেন নিজেকে সত্যের একমাত্র আধার বলে দাবি করবে এবং কেনই বা অন্য সব ধর্মকে নস্যাৎ করবে? ৩-৪ বছর ধরে এই অস্থিরতা আমাকে পেয়ে বসে। আমি আকুল হয়ে আমার প্রশ্নের উত্তর খুঁজতে থাকি। একের পর এক পর্যায়ে পার হই। শেষে এমন এক স্তরে গিয়ে আমি পৌঁছাই যখন আমার পরিবারের এবং যেভাবে আমি মানুষ হয়েছি তার আরোপিত সমস্ত সেকেলে শৃঙ্খল সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। যাবতীয় প্রথাগত বন্ধন থেকে মুক্ত হয়ে আমি হাঁপ ছেড়ে বাঁচি। আমি ঠিক করি নিজের পথ নিজেই বেছে নেব। এই সময় নাগাদ আমি আজাদ বা মুক্ত এই ছদ্মনাম গ্রহণের সিদ্ধান্ত নেই। এই নামের সাহায্যে আমি বোঝাতে চেয়েছিলাম যে আমি আর উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশ্বাসের বন্ধনে বাঁধা নই। আমি আত্মকথার প্রথম খণ্ডে এই সব পরিবর্তনের বিবরণ আরও সবিস্তারে দেব। তাছাড়া এই পর্বে আমার রাজনৈতিক ধ্যান ধারণাও বদল হতে শুরু করে। ভারতের বড়লাট তখন লর্ড কার্জন। তার সাম্রাজ্যবাদী ধরন ধারণ আর প্রশাসনিক বিধি ব্যবস্থা ভারতের রাজনৈতিক অসন্তোষের আগুনে নতুন করে ঘি ঢেলেছে। সবচেয়ে বেশি অশান্তি মাথাচাড়া দিল বাংলায়। কেননা এই প্রদেশের ওপর লর্ড কার্জন বিশেষ নজর দিয়েছিলেন। রাজনৈতিক দিক থেকে এটি ছিল ভারতের সবচেয়ে অগ্রসর অঞ্চল। বাংলার হিন্দুরা ভারতের রাজনৈতিক জাগৃতিতে নেতৃত্বের ভূমিকা নিয়েছিল। 1905 সালে লর্ড কার্জন এই প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নিলেন। তিনি ভেবেছিলেন এর ফলে হিন্দুরা দুর্বল হয়ে পড়বে এবং এতে বাংলার হিন্দু আর মুসলমানদের মধ্যে স্থায়ী বিচ্ছেদ সৃষ্টি হবে। বাংলা এই ব্যবস্থা মুখ বুজে মেনে নেয়নি, বরং এক অভূতপূর্ব রাজনৈতিক আর বিপ্লবী উদ্দীপনায় ফেটে পড়ে। শ্রী অরবিন্দ ঘোষ বরোদা ছেড়ে চলে এসে কলকাতায় তার কাজের ঘাঁটি গাড়লেন। তার পত্রিকা কর্মযোগী হয়ে উঠল জাতীয় জাগৃতি আর বিপ্লবের মূর্ত প্রতীক। এই সময়ে আমি তখনকার একজন বাঘা বিপ্লবী কর্মী শ্রী শ্যামসুন্দর চক্রবর্তীর সংস্পর্শে আসি। তার মারফত অন্যান্য বিপ্লবীদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। শ্রী অরবিন্দ ঘোষকে আমি বার দুই দেখেছি মনে আছে। ফলে আমি বিপ্লবী রাজনীতির দিকে ঝুঁকি এবং ছোট ছোট উপদলের একটিতে ঢুকে পড়ি। সেই সময়ে বিপ্লবী দলগুলোতে শুধু হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর লোকদেরই নেওয়া হতো। সত্যি বলতে কি, বিপ্লবী দলগুলো তখন ছিল কায়মনোবাক্যে মুসলিম বিরোধী। তারা দেখতে পেত যে ব্রিটিশ সরকার ভারতের রাজনৈতিক সংগ্রামের বিরুদ্ধে মুসলমানদের কাজে লাগাচ্ছে এবং তারা সরকারের হাতের পুতুল হয়ে খেলছে। পূর্ববঙ্গ ততদিনে ভিন্ন প্রদেশ। সে সময়ের জঙ্গি লাট ব্যামফিল্ড ফুলার প্রকাশ্যেই বলতেন যে ব্রিটিশদের চোখে মুসলিম সম্প্রদায় হলো তার সুয়োরানি। বিপ্লবীরা মনে করত ভারতের মুক্তি সাধনায় মুসলিমরা হলো পথের কাঁটা, বাধাস্বরূপ বলি পথের সেই কাঁটা সরাতে হবে। বিপ্লবীরা যে মুসলিমদের দেখতে পারত না তার আরও একটি কারণ ছিল। সরকার এটা মনে মনে জানত যে বাংলার হিন্দুদের মধ্যে রাজনৈতিক জাগরণ এত বেশি যে বিপ্লবী আন্দোলনকে ঢিট করবার ব্যাপারে
কোনো হিন্দু কর্মচারীকেই ১৬ আনা বিশ্বাস করা যায় না। সরকার তাই পুলিশের গোয়েন্দা বিভাগের লোকবল বাড়ানোর জন্য উত্তরপ্রদেশ থেকে বিস্তর মুসলিম অফিসারদের আমদানি করলেন। এর ফলে বাংলার হিন্দুরা মনে করতে আরম্ভ করল যে যেই মুসলিম সেই বুঝি রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে এবং হিন্দু সম্প্রদায়ের শত্রু। শ্যামসুন্দর চক্রবর্তী আমাকে অন্যান্য বিপ্লবীদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। নবলব্ধ বন্ধুরা যখন শুনলেন আমি তাদের দলে যোগ দিতে চাই, তাদের চোখ টেরা হয়ে গেল। গোড়ায় গোড়ায় আমাকে তারা পুরোপুরি বিশ্বাস করতে পারেননি। গোপন আলোচনায় আমাকে তারা বাইরে রাখার চেষ্টা করতেন। আস্তে আস্তে সে ভুল তারা কাটিয়ে উঠলেন। আমি তাদের আস্থাভাজন হলাম। যুক্তি দিয়ে আমি তাদের বোঝাতে শুরু করলাম যে সম্প্রদায়গতভাবে মুসলিমদের শত্রুজ্ঞান করাটা তাদের ভুল। আমি তাদের বলি যে বাংলায় গুটি কয়েক মুসলিম অফিসারদের কীর্তিকলাপ দেখে তা থেকে তাদের সার্বিক সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। গণতন্ত্র আর স্বাধীনতার জন্যে মিশর, ইরান আর তুরস্কের মুসলমানেরা বৈপ্লবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। আমরা যদি ভারতের মুসলমানদের মধ্যে কাজ করি, আমাদের বন্ধু হিসেবে তাদের যদি টানবার চেষ্টা করি, তাহলে তারাও রাজনৈতিক সংগ্রামে যোগ দেবে। আমি এও তাদের স্পষ্ট করে বলি যে মুসলিমরা যদি সক্রিয়ভাবে বিরোধিতা করে অথবা এমনকি যদি তারা মুখ ফিরিয়ে রাখে, তাহলেও রাজনৈতিক স্বাধীনতার লড়াই ঢের বেশি কঠিন হবে। কাজেই আমাদের সর্বতোভাবে চেষ্টা করতে হবে যাতে ওই সম্প্রদায়ের সমর্থন আর বন্ধুত্ব অর্জন করা যায়। গোড়ার দিকে আমার ধারণা যে নির্ভুল, সেটা আমার বিপ্লবী বন্ধুদের আমি বোঝাতে পারিনি। পরে তাদের কেউ কেউ আমার মনে সায় দেন। এই সময়টাতে আমি মুসলমানদের মধ্যে কাজ করতে শুরু করে দিয়েছিলাম। দেখলাম তাদের মধ্যে একদল তরুণ নতুন রাজনৈতিক দায়িত্ব পালনে প্রস্তুত। যখন আমি বিপ্লবী দলে প্রথম যোগ দেই, তখন দেখতে পাই যে তাদের যা কিছু কাজকর্ম সবই বাংলা আর বিহারে আবদ্ধ। এটাও বলা দরকার যে বিহার তখন বাংলা প্রদেশেরই একটি অংশ। আমি আমার বন্ধুদের খেয়াল করতে বলি যে ভারতের অন্যান্য অংশে আমাদের আন্দোলন ছড়িয়ে দেওয়া দরকার। গোড়ায় তারা গাঁইগুই করেন, বলেন যে তাদের আন্দোলন হলো গোপন ধরনের, যোগসাজশ বাড়ালে ধরা পড়ার ভয় বাড়বে, গোপনীয়তা বজায় না রাখলে ওই কাজে সফল হওয়া যায় না, অন্যান্য প্রদেশে শাখা বিস্তার করলে গোপনীয়তা বজায় রাখা হয়তো শক্ত হবে। যাই হোক, শেষ পর্যন্ত আমি তাদের বুঝিয়ে রাজি করাই। আমার যোগ দেবার 2 বছরের মধ্যে উত্তর ভারতের বেশ কয়েকটি বড় শহরে এবং বোম্বাইতে গুপ্ত সমিতির পত্তন হয়। সংগঠনগুলো কিভাবে গড়ে ওঠে, কিভাবেই বা নতুন সদস্যদের দলে ফেরানো হয়, সে সম্পর্কে আমার ঝুলিতে অনেক মজাদার আর সরস গল্প আছে। সবিস্তারে তা জানাতে হলে আমার আত্মকথার প্রথম খণ্ড তৈরি হওয়া পর্যন্ত পাঠকদের ধৈর্য ধরতে হবে। এই পর্বে আমাকে একবার ভারতের বাইরে যেতে হয়। সেই সময় আমি ইরাক, মিশর, সিরিয়া আর তুরস্ক দেশ সফর করি। এইসব দেশে দেখতে পাই ফরাসি ভাষার ওপর লোকের খুব টান। শুনে শুনে আমারও ভাষাটা ভালো লাগতে থাকে এবং আমি শিখতে শুরু করি। কিন্তু পরে দেখতে পেলাম ইংরেজি দ্রুত ব্যাপকতম আন্তর্জাতিক ভাষা হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে এবং তাতে আমার প্রায় সমস্ত প্রয়োজনই মিটছে। এই সুযোগে আমি একটি প্রচলিত ভুল ধারণা শুধরে দিতে চাই। স্বর্গত মহাদেব দেশের লেখা থেকে এই ভুলের উৎপত্তি হয়। আমার জীবনী লেখার সময় তিনি আমাকে এক প্রশ্ন দিয়ে আমার কাছ থেকে তার উত্তর চান। একটি প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে বছর 20 বয়সে আমি মধ্যপ্রাচ্য সফরে যাই এবং বহুদিন মিশরে কাটাই। আরেকটি প্রশ্নের উত্তরে বলি প্রথাগত শিক্ষা অসন্তোষজনক আর নিষ্ফলা। শুধুই ভারতেই নয়, কায়রোর বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের হালও একই। মহাদেব দেশাইয়ের কেমন করে যেন ধারণা হয় যে আমি মিশরে গিয়েছিলাম আল আজহারে পড়াশোনা করতে। সত্যি বলতে কি, একদিনের জন্যও সেখানে আমি ছাত্র হইনি। তার ভুল ধারণার কারণ বোধহয় ছিল এই যে তিনি ভাবতেন কারো পেটে যদি সামান্য বিদ্যে থাকে তাহলে সে নিশ্চয়ই কোনো বিশ্ববিদ্যালয় থেকে তা পেয়েছে। তিনি যখন জেনেছেন কোনো ভারতীয় বিশ্ববিদ্যালয়ে আমি যাইনি, তখন ধরেই নিয়েছিলেন নিশ্চয়ই আমার আল আজহারের ডিগ্রি আছে। 1908 সালে আমি যখন কায়রোয় যাই, আল আজহারের শিক্ষা ব্যবস্থা এমন বিটকেল ছিল যে তাতে না হতো মনের তালিম, না মিলত প্রাচীন ইসলামিক বিজ্ঞান আর দর্শনের যথোপযুক্ত জ্ঞান। শেখ মোহাম্মদ আবদুল্লাহ সে ব্যবস্থার সংস্কার চেয়েছিলেন, কিন্তু সেকেলে রক্ষণশীল উলেমার দল
তার সব চেষ্টাই বানচাল করে দেয়। শেষকালে আল আজহারের উন্নতির ব্যাপারে হাল ছেড়ে দিয়ে তিনি কায়রোতে দারুল উলুম নামে একটি নতুন কলেজের প্রতিষ্ঠা করেন। সে কলেজ আজও টিকে আছে। এই যখন আল আজহারের দশা, তখন সেখানে আমার পড়তে যাওয়ার কোনো কারণই থাকতে পারে না। মিশর থেকে আমি যাই তুরস্কে আর ফ্রান্সে, এরপর লন্ডনে যাব ভেবেছিলাম, কিন্তু বাবার অসুখের খবর পাওয়ায় মনের আশা মনেই থেকে যায়। প্যারিস থেকেই হঠাৎ ফিরে আসি। লন্ডন চোখে দেখি তার বহুকাল পর। 1908 সালে কলকাতা ছাড়ার আগে আমার রাজনৈতিক ধ্যান ধারণা ছিল বিপ্লবী আন্দোলন ঘেঁষা। সে কথা আগেই বলেছি। ইরাকে এসে কিছু ইরানি বিপ্লবীর সঙ্গে আমার দেখা হয়। মিশরে আমি মুস্তফা কামাল পাশার অনুগামীদের সংস্রবে আসি। একদল তরুণ তুর্কি তখন কায়রোতে ঘাঁটি গেড়ে সেখান থেকে একটি সাপ্তাহিক পত্রিকা বার করছিল। তাদের সঙ্গেও আমার আলাপ হয়। যখন আমি তুরস্কে যাই, তরুণ তুর্কি আন্দোলনের নেতাদের কারো কারো সঙ্গে আমার বন্ধুত্ব হয়। ভারতে ফেরার পরেও বহু বছর অবধি চিঠিপত্রে তাদের সঙ্গে আমি যোগাযোগ রেখেছিলাম। আরও বার তুর্কি বিপ্লবীদের সংস্পর্শে এসে আমার রাজনৈতিক বিশ্বাস যে নির্ভুল তা বুঝতে পারি। ভারতীয় মুসলমানেরা জাতীয় দাবি দেওয়ার ব্যাপারে হয় উদাসীন, নয় বিরোধী। এই ঘটনায় তারা বিস্ময় প্রকাশ করত। ভারতীয় মুসলমানদের উচিত দেশব্যাপী মুক্তির সংগ্রামের হাল ধরা, এটাই ছিল তাদের মত। ভারতীয় মুসলমানেরা কি করে ব্রিটিশের নিছক তল্পিবাহক হয়, এটা তাদের মাথায় ঢুকত না। দেশের রাজনৈতিক মুক্তি সংগ্রামে ভারতীয় মুসলিমদের যে সহযোগিতার হাত বাড়াতে হবে, আমার এই বিশ্বাস তাতে আরও জোরদার হলো। ব্রিটিশ সরকার যাতে তাদের কিছুতেই কাজে লাগাতে না পারে, তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমার মনে হয়েছিল যে ভারতীয় মুসলিমদের মধ্যে নতুন এক আন্দোলন গড়ে তোলা খুব জরুরি। আমি সিদ্ধান্ত নেই যে ভারতে ফিরে গিয়ে আরও ঐকান্তিকভাবে রাজনৈতিক কাজে নিজেকে আমি ঢেলে দেব। দেশে ফিরে কিছুদিন ধরে আমি আমার ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ভাবতে থাকি। ভেবে আমি এই সিদ্ধান্তে আসি যে সবচেয়ে জরুরি কাজ হলো জনমত গড়ে তোলা। তার জন্য একটি পত্রিকা না হলেই নয়। পাঞ্জাব আর ইউপি থেকে উর্দু ভাষায় বেশ কয়েকটি দৈনিক, সাপ্তাহিক আর মাসিক পত্র বার হতো, কিন্তু কোনোটাই খুব উঁচু দরের নয়। যেমন বাজে সাজসজ্জা আর ছাপা, বিষয়বস্তু তেমনি খেলো। লিথোগ্রাফিক প্রক্রিয়ায় ছাপা হওয়ার দরুন কোনোটিতেই আধুনিক সাংবাদিকতার কোনো ছাপ থাকতো না। হাফটন ছবিও তারা ছাপতে পারতো না। আমি ঠিক করলাম আমার কাগজের গেটআপ হবে এমন, যা চোখ টানবে আর তার লেখা লোকের মন কাড়বে। আমার কাগজ পাথরে খোদাই করা নয়, হরফ সাজিয়ে লেখা হবে। সেই মতো আমি আল হিলাল প্রেস বসাই। 1912 জুন মাসে আল হিলাল পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হলো। উর্দু সাংবাদিকতার ইতিহাসে আল হিলাল প্রকাশ এক যুগান্তকারী ঘটনা। অল্প সময়ের মধ্যে এই কাগজ অভূতপূর্ব জনপ্রিয়তা লাভ করলো। লোকে এর প্রতি আকৃষ্ট হলো। শুধু এর উন্নত ধরনের ছাপা আর সৌকর্যের জন্যই নয়, বরং তার চেয়েও বেশি এর প্রচলিত বলিষ্ঠ জাতীয়তাবাদের অভিনব সুরের জন্যে। আল হিলাল সাধারণ মানুষের মধ্যে এক বিপ্লবী সাড়া জাগিয়ে তুলল। এর চাহিদা এমন বেড়ে গেল যে বার হওয়ার 3 মাসের মধ্যে সমস্ত পুরনো কপি আবার নতুন করে ছাপাতে হলো। কেননা যেই নতুন গ্রাহক হয় সেই চায় পুরো সেট। সেই সময় মুসলিম রাজনীতির নেতৃত্বে ছিল আলিগড় পার্টির হাতে। যারা এর সদস্য ছিল তারা স্যার সৈয়দ আহমেদের নীতির ওসি বলে নিজেদের মনে করত। তাদের মূল কথা ছিল মুসলমানদের হাত হবে ব্রিটিশ রাজের অনুগত এবং স্বাধীনতা আন্দোলন থেকে তারা থাকবে শত হস্ত দূরে। যেই আল হিলাল ভিন্ন আওয়াজ তুলল এবং তার জনপ্রিয়তা আর প্রচার সংখ্যা দ্রুত বেড়ে যেতে লাগলো, ওরা দেখল ওদের নেতৃত্ব যায়। সুতরাং ওরা আড়ে হাতে আল হিলালের পিছনে লাগলো। ওরা এমন ক্ষেপে গেল যে এমনকি পত্রিকার সম্পাদককে খুন করবে বলে শাসায়। পুরনো নেতৃত্ব যতই খড়গহস্ত হয়, মুসলিম সমাজে ততই আল হিলালের কাটতি বেড়ে যেতে থাকে। 2 বছরের মধ্যে আল হিলালের সাপ্তাহিক প্রচারের সংখ্যা দাঁড়ালো 25,000। উর্দু সংবাদপত্রের জগতে এত বেশি কাটতির কথা তখনও কেউ ভাবতেই পারত না। আল হিলালের এই সাফল্যে সরকারেরও পিলে চমকে গেল। প্রেস আইন প্রয়োগ করে সরকার 2000 টাকা জামানত দাবি করল। ভাবল এর ফলে কাগজ বোধহয় সুর নরম করবে। এইসব খোঁচায় নিজেকে আমি দমে যেতে দেইনি। সরকার অবিলম্বে জামানত জব্দ করে নিয়ে নতুন করে
10,000 টাকার জামিন চাইল। অচিরে সেই টাকাটাও খোয়া গেল। এদিকে 1914 সালে যুদ্ধ শুরু হয়ে গেল। 1915 সালে আল হিলালের ছাপাখানা বাজেয়াপ্ত হলো। 5 মাস পরে আল বালাগ নাম দিয়ে নতুন একটি প্রেস চালু করে ওই নামে একটি কাগজ বার করলাম। সরকার তখন দেখল শুধু প্রেস আইনের প্যাচে ফেলে আমাকে টুটো করা যাবে না। অতএব তারা ভারত রক্ষা আইনের আশ্রয় নিল এবং 1916 এপ্রিলে আমাকে তারা কলকাতা থেকে বহিষ্কার করল। ওই একই বিধি প্রয়োগ করে পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ এবং বোম্বাইয়ের সরকার ইতিমধ্যেই ওইসব প্রদেশে আমার প্রবেশ রোধ করে দিয়েছিল। বিহার ছাড়া আমার যাওয়ার আর কোনো জায়গা ছিল না। আমি রাঁচি চলে গেলাম। 6 মাস যেতে না যেতেই রাঁচিতে আমাকে নজরবন্দি করা হলো এবং 1919-এর 31 ডিসেম্বর অবধি আমি সেখানে আটক থাকলাম। 1920-এর 1 জানুয়ারি রাজার সনদ অনুযায়ী অন্যান্য অন্তরীণ আর বন্দীদের সঙ্গে আমি নজরবন্দি অবস্থা থেকে রেহাই পেলাম। ততদিনে ভারতের রাজনৈতিক দৃশ্যপটে গান্ধীজির আবির্ভাব ঘটেছে। রাঁচিতে যখন আমি অন্তরীণ, চম্পারণের চাষিদের মধ্যে কাজের সূত্রে তিনি সেখানে এসেছিলেন। সেই সময় তিনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু বিহার সরকার যথাবিহিত অনুমতি দেয়নি। কাজেই 1920 সালের জানুয়ারিতে ছাড়া পাওয়ার পর দিল্লিতে গান্ধীজির সঙ্গে আমার প্রথম দেখা হয়। একটা প্রস্তাব উঠেছিল যে একদল প্রতিনিধি পাঠিয়ে খিলাফত বিষয়ে আর তুরস্কের ভবিষ্যৎ সম্বন্ধে ভারতীয় মুসলিমদের মনোভাবের কথা বড়লাটকে জানানো হোক। এইসব আলোচনায় গান্ধীজি যোগ দেন এবং বলেন যে ওই প্রস্তাবে তার পুরোপুরি সায় আছে। তিনি খোলাখুলিভাবে জানিয়ে দেন যে এই প্রশ্নে তিনি নিজে মুসলিমদের কাঁধে কাঁধ মেলাতে রাজি। 1920 সালের 20 জানুয়ারি দিল্লিতে একটি সভা হয়। গান্ধীজি ছাড়াও লোকমান্য তিলক এবং কংগ্রেসের অন্যান্য নেতারাও খিলাফতের প্রশ্নে ভারতীয় মুসলিমদের মনোভাব সমর্থন করেন। প্রতিনিধি দল বড়লাটের সঙ্গে দেখা করে। স্মারকলিপিতে সই করলেও আমি প্রতিনিধি দলের সঙ্গে যাইনি, কারণ আমার মনে হয়েছিল ঘটনা যা দাঁড়িয়েছে তাতে স্মারকলিপি আর প্রতিনিধি দল পাঠিয়ে হালে পানি পাওয়া যাবে না। বড়লাট তার জবাবে বলেন, ব্রিটিশ রাজের কাছে মুসলিমদের অভিমত জানাবার জন্যে যদি এভাবে কোনো প্রতিনিধি মণ্ডলী পাঠানো হয় তাহলে সরকার তার যথাবিহিত সুযোগ করে দিতে রাজি। তিনি জানান এ ব্যাপারে তার নিজের হাত পা বাঁধা। তখন সমস্যা দাঁড়ালো, এর পরের ধাপ কি হবে। একটি সভা হলো, তাতে জনাব মোহাম্মদ আলী, জনাব শওকত আলী, হাকিম আজমল খান আর লখনৌয়ের ফিরিঙ্গি মহলের মৌলভী আব্দুল বারিও উপস্থিত ছিলেন। গান্ধীজি তার অসহযোগের কর্মসূচি পেশ করলেন। তিনি বললেন, এখন প্রতিনিধি দল আর স্মারকলিপি পাঠানোর দিন আর নেই। সরকারের কাছ থেকে আমাদের যাবতীয় সমর্থন তুলে নিতে হবে। একমাত্র তাহলেই সরকারকে রফায় আসতে রাজি করানো যাবে। তিনি প্রস্তাব করেন সরকারি খেতাব ফিরিয়ে দেওয়া হোক, আইন আদালত আর শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করা হোক, ভারতীয়রা সরকারি চাকরি থেকে ইস্তফা দিক এবং নবগঠিত আইন সভাগুলোতে যোগ দিতে অস্বীকার করুক। গান্ধীজির এই প্রস্তাব শোনা মাত্র আমার মনে পড়ে গেল যে বহু বছর আগে তলস্তয় এই কর্মসূচির রূপরেখা তৈরি করেছিলেন। 1901 সালে ইতালির রাজার ওপর এক নৈরাজ্যবাদী চড়াও হয়েছিল। সেই সময় নৈরাজ্যবাদীদের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে তিনি বলেছিলেন যে হিংসার পথ যেমন নৈতিক দিক থেকে ভুল, তেমনি রাজনৈতিক দিক থেকেও অসার্থক। একজন খুন হলে সবসময় আরেকজন তার জায়গা নেবে। সত্যি বলতে হিংসা সবসময় আরো বড় রকমের হিংসার জন্ম দেয়। গ্রিক পুরাণে আছে, প্রত্যেকটি নিহত যোদ্ধার রক্ত থেকে 999 জন যোদ্ধা গজিয়ে ওঠে। রাজনৈতিক হত্যায় গা ভাসানোর অর্থ ড্রাগনের দাঁতের বিষ বৃক্ষ রোপণ করা। টলস্টয়ের উপদেশ হলো, কর বন্ধ করো, চাকরিতে ইস্তফা দাও, সরকারের পরিপোষক সমস্ত প্রতিষ্ঠান বর্জন করো। এই হলো অত্যাচারী সরকারকে অচল করার প্রশস্ত পথ। টলস্টয় বিশ্বাস করতেন যে এই কর্মসূচির সাহায্যে ঘাড় ধরে যে কোনো সরকারকে দিয়ে দাবি মানানো যায়। সেই সঙ্গে এও মনে পড়ল যে আল হিলালের কিছু প্রবন্ধে আমি নিজেও অনেকটা এই ধরনের কর্মসূচির কথা বলেছিলাম। যার যেমন মনের ধাঁচ সে সেইভাবেই এতে সাড়া দিল। হাকিম আজমল খান বললেন, কর্মসূচিটি খতিয়ে দেখতে তার কিছুটা সময় চাই। তিনি নিজে এই কর্মসূচি মন থেকে যতক্ষণ না মেনে নিতে পারছেন ততক্ষণ এই বিষয়ে অন্যদের কিছু করতে বলা তার পক্ষে সম্ভব নয়। মৌলভী আব্দুল বারী বললেন যে গান্ধীজির বক্তব্যের মৌলিক সব প্রশ্ন উঠেছে গভীরভাবে বিচার না করে এবং ঐশ্বরিক নির্দেশ না পেলে এ বিষয়ে
তার পক্ষে মতামত দেওয়া সম্ভব নয়। মোহাম্মদ আলী আর শওকত আলী বলেন যে মৌলভী আব্দুল বারীর কোনো সিদ্ধান্তে না আসা অবধি তারা অপেক্ষা করবেন। গান্ধীজি তখন আমার দিকে তাকালেন। এক মুহূর্ত দ্বিধা না করে আমি বললাম যে এই কর্মসূচিকে আমি পুরোপুরি সমর্থন করি। কেউ যদি তুরস্ককে সাহায্য করতে চায় তাহলে গান্ধীজির নির্দেশিত কর্মসূচি মেনে নেওয়া ছাড়া তার গত্যন্তর নেই। কয়েক সপ্তাহ পরে মিরাটে খিলাফত সম্মেলন হলো। এই সম্মেলনে প্রকাশ্য মঞ্চ থেকে গান্ধীজি অসহযোগ আন্দোলনের বাণী সর্বপ্রথম প্রচার করলেন। তার বক্তৃতার পর আমি বলতে উঠি এবং দ্বিধাহীনভাবে আমি তাকে সমর্থন করি। গান্ধীজির তৈরি আন্দোলনের কর্মসূচি বিবেচনা করার জন্য 1920 সালের সেপ্টেম্বরে কলকাতায় কংগ্রেসের একটি বিশেষ অধিবেশন হয়। সেখানে গান্ধীজি বলেন যে স্বরাজ লাভ এবং খিলাফত সমস্যার সন্তোষজনক মীমাংসার জন্য অসহযোগের কর্মপন্থা না নিলেই নয়। লালা লাজপত রায় ছিলেন এই অধিবেশনের সভাপতি এবং সিআর দাস ছিলেন নেতৃস্থানীয় একজন। এরা কেউই গান্ধীজির সঙ্গে একমত হননি। বিপিনচন্দ্র পালও জোরালো বক্তৃতা দেন। তিনি বলেন যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের মোক্ষম অস্ত্র হল ব্রিটিশ দ্রব্য বর্জন করা। গান্ধীজির কর্মসূচির অন্যান্য দফাগুলো সম্বন্ধে তার ততটা আস্থা ছিল না। এদের বিরোধিতা সত্ত্বেও অসহযোগ আন্দোলনের প্রস্তাব বিপুল ভোটাধিক্যে গৃহীত হলো। এরপর এলো দেশময় ঘুরে ঘুরে অসহযোগ কর্মসূচির প্রস্তুতি পর্ব। গান্ধীজি ব্যাপকভাবে সফর করলেন। তার সঙ্গে অধিকাংশ সময় থাকলাম আমি। মোহাম্মদ আলী আর শওকত আলী প্রায় ছিলেন আমাদের সঙ্গী। 1920 সালের ডিসেম্বরে কংগ্রেসের বার্ষিক অধিবেশন হলো নাগপুরে। এর মধ্যে দেশের মেজাজ গেছে বদলে। শ্রীযুক্ত সিআর দাস এই সময়ে খোলাখুলিভাবে অসহযোগের কর্মসূচি সমর্থন করছেন। লালা লাজপত রায় গোড়াতে কিছুটা আপত্তি করলেও যখন দেখলেন পাঞ্জাবের প্রতিনিধিরা সকলেই গান্ধীজিকে সমর্থন করছেন, তখন তিনিও আমাদের সঙ্গে ভিড়ে গেলেন। এই অধিবেশনে জিন্না সাহেব চূড়ান্তভাবে কংগ্রেস ত্যাগ করলেন। সারা দেশ জুড়ে নেতাদের গ্রেফতার করে সরকার এর প্রতিশোধ নিল। বাংলায় শ্রীযুক্ত সিআর দাস আর আমাকে প্রথম গ্রেফতার করা হলো। সুভাষচন্দ্র বসু আর বীরেন্দ্রনাথ শাসমল জেলে আমাদের সঙ্গী হন। আমাদের সবাইকে রাখা হলো আলিপুর সেন্ট্রাল জেলের ইউরোপিয়ান ওয়ার্ডে। সেটা হয়ে ওঠে রাজনৈতিক আলোচনার একটি প্রধান ঘাঁটি। শ্রীযুক্ত সিআর দাসকে 6 মাসের সাজা দেওয়া হলো। আমাকে দীর্ঘকাল বিচারাধীন করে রেখে শেষ পর্যন্ত 1 বছরের সাজা দেয়। প্রকৃতপক্ষে আমার ছাড়া পেতে পেতে হয়ে যায় 1923-এর 1 জানুয়ারি। শ্রীযুক্ত সিআর দাস তার আগেই মুক্তি পান এবং কংগ্রেসের গয়া অধিবেশনে সভাপতিত্ব করেন। এই অধিবেশনে কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র মতভেদ দেখা দেয়। সিআর দাস, মতিলাল নেহেরু আর হাকিম আজমল খান স্বরাজ পার্টি গড়ে তোলেন এবং কাউন্সিল প্রবেশের কর্মসূচি পেশ করেন। গান্ধীজির কট্টর সমর্থকেরা তার বিরোধিতা করেন। এইভাবে কংগ্রেস নো চেঞ্জার আর প্রো চেঞ্জার এই দুদলে ভাগ হয়ে যায়। আমি জেল থেকে বেরিয়ে এসে দুদলকে মেলাবার চেষ্টা করি। 1923 সালের সেপ্টেম্বরের কংগ্রেসের এক বিশেষ অধিবেশনে আমরা মতৈক্যে আসতে সক্ষম হই। আমার বয়স তখন 35। এই অধিবেশনে আমাকে সভাপতিত্ব করতে বলা হয়েছিল আমি হলাম কংগ্রেসের নির্বাচিত তরুণতম সভাপতি। 1923-এর পর কংগ্রেসের কাজকর্ম প্রধানত হয়ে যায় স্বরাজ পার্টির হাতে। প্রায় সমস্ত আইনসভাতেই এরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় এবং সংসদীয় ক্ষেত্রে লড়াই চালিয়ে যায়। কংগ্রেসের যেসব লোক স্বরাজ পার্টির বাইরে থেকে তাদের গঠনমূলক কর্মসূচি চালিয়ে যায়, স্বরাজ পার্টির মতন তারা দেশের লোকের সমর্থন পায়নি বা নজর কাড়েনি। এমন নেক ঘটনা ঘটে যা পরে ভারতীয় রাজনীতির ভবিষ্যৎ গতি প্রকৃতিতে ছাপ ফেলেছিল। তবে যতদিন না আমার আত্মকথার প্রথম খণ্ড প্রকাশিত হচ্ছে, ততদিন তার পূর্ণ বিবরণের জন্য পাঠকদের আমি অপেক্ষা করতে বলবো। 1928 সালে সাইমন কমিশন নিয়োগ এবং ভারতে তার পদার্পণ নিয়ে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই চড়া হয়। 1929 সালে কংগ্রেস স্বাধীনতা দাবি করে প্রস্তাব পাশ করে। সেই সঙ্গে ব্রিটিশ সরকারকে 1 বছর সময় দিয়ে জানিয়ে দেওয়া হয় যে এর মধ্যে জাতির এই দাবি যদি পূরণ করা না হয় তাহলে গণ আন্দোলন শুরু হবে। ব্রিটিশ আমাদের সেই দাবি মানতে অস্বীকার করেন। তখন 1930 সালের লবণ আইন ভঙ্গ করা হবে বলে কংগ্রেস ঘোষণা করে। লবণ সত্যাগ্রহ যখন আরম্ভ হলো তখন অনেকেরই সংশয় ছিল, কিন্তু আন্দোলন ক্রমশ জোরদার হতে দেখে সরকার এবং তাদের চক্ষু চরক গাছ হলো।
সরকার কড়া ব্যবস্থা নিল এবং কংগ্রেসকে বেআইনি প্রতিষ্ঠান বলে ঘোষণা করল। সরকার কংগ্রেস সভাপতি আর ওয়ার্কিং কমিটির সদস্যদের গ্রেফতার করার আদেশ দিল। সরকারি স্পর্ধার জবাবে আমরা প্রত্যেক কংগ্রেস সভাপতিকে তার উত্তরাধিকারী মনোনয়নের ক্ষমতা দিলাম। আমি সভাপতিদের একজন হয়ে আমার ওয়ার্কিং কমিটির সদস্য বাছাই করলাম। গ্রেফতার হওয়ার আগে ডক্টর আনসারীকে আমার পরবর্তী হিসাবে মনোনীত করলাম। গোড়ায় তিনি আন্দোলনে যোগ দিতে চাইছিলেন না, কিন্তু আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাই। এইভাবে আমরা সরকারের আক্কুল গুরুম করে দিয়ে আন্দোলন চালিয়ে যাই। মিরাটে আমি যে বক্তৃতা দেই তার ভিত্তিতেই আমাকে গ্রেফতার করা হয়। সুতরাং আমাকে প্রায় ১.৫ বছর মিরাট জেলে আটক থাকতে হয়। ১ বছরের ওপর আন্দোলন চলার পর লর্ড আরউইন গান্ধীজিকে এবং ওয়ার্কিং কমিটির অন্যান্য সদস্যদের মুক্তি দেন। আমরা প্রথমে এলাহাবাদে এবং পরে দিল্লিতে বৈঠক করি। গান্ধী আরউইন চুক্তি সই হয়। তার ফলে কংগ্রেস কর্মীরা সবাই ছাড়া পান এবং কংগ্রেস গোলটেবিল বৈঠকে যোগ দেয়। আমাদের একমাত্র প্রতিনিধি হিসেবে গান্ধীজি বৈঠকে যোগ দেন। আলাপ আলোচনায় কোনো ফল হলো না। গান্ধীজি খালি হাতে ফিরে এলেন। লন্ডন থেকে ফিরে এসে গান্ধীজি গ্রেফতার হলেন এবং নতুন করে দমন নীতি চালু হলো। লর্ড উইলিংডন তখন নতুন বড়লাট হয়ে এসেছেন। সমস্ত কংগ্রেস কর্মীর বিরুদ্ধে তিনি কড়া ব্যবস্থা নিলেন। আমি দিল্লিতে ছিলাম। আমাকে ১ বছরের ওপর দিল্লি জেলে আটক করে রাখা হলো। ভারতীয় রাজনীতির ইতিহাসে এই সময়ে বিস্তর তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে, কিন্তু সেসব জানতে হলে পাঠকদের প্রথম খণ্ডের জন্য অপেক্ষা করতে হবে। ১৯৩৫ সালে ভারত সরকার আইন পাশ হয়। এই আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসন এবং কেন্দ্রে ফেডারেল সরকার পত্তনের ব্যবস্থা থাকে। এইবার বর্তমান খণ্ডে যে কাহিনী আমি বলতে চাই তা শুরু করব। ১. সরকারি কংগ্রেস। প্রাদেশিক স্বায়ত্তশাসনের সূচনার পর অনুষ্ঠিত প্রথম নির্বাচন হল কংগ্রেসের জয় জয়কার। প্রথম ৫টি প্রদেশ পেল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং ৪টিতে হল একক বৃহত্তম দল। তুলনায় কেবল পাঞ্জাব আর সিন্ধু প্রদেশে কংগ্রেস তেমন সুবিধা করতে পারেনি। এর আগে কংগ্রেস নির্বাচনে নামতে একেবারেই অনিচ্ছুক ছিল। কংগ্রেসের এই জয়ের ব্যাপারটা সেই পরিপ্রেক্ষিতে দেখতে হবে। ভারত সরকার আইন ১৯৩৫-এর প্রাদেশিক স্বায়ত্তশাসনের বিধান থাকলেও তাতে দুধের মধ্যে এক ফোঁটা চোনা ফেলা ছিল। তাতে গভর্নরদের হাতে জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা সংরক্ষিত করা ছিল এবং সেটা জারি করার সঙ্গে সঙ্গে গভর্নর শাসনতন্ত্র শিকে তুলে রেখে এবং সমস্ত ক্ষমতার অধিকারী হয়ে বসতে পারবে। সুতরাং প্রদেশে গণতন্ত্রের অস্তিত্ব পুরোপুরি নির্ভর করছে গভর্নরের মর্জির ওপর। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে এই অবস্থা আরও শোচনীয়। প্রদেশগুলোতে দ্বৈত শাসনের যে নীতি ইতিপূর্বেই বদনাম কুড়িয়েছিল, নতুন করে তা চালাবার চেষ্টা করা হলো। এতে কেন্দ্রীয় সরকার শুধু যে একটি নরবরে ফেডারেশন হবে তাই নয়, তাতে দেশীয় রাজা আর কায়েমি স্বার্থের পাল্লা ভারী হবে। সাধারণভাবে এটা ধরে নেওয়া যায় যে এরা এদেশের ব্রিটিশ শাসকদের পক্ষ নেবে। কাজেই এতে আশ্চর্যের কিছু নেই যে এদেশের পূর্ণ স্বাধীনতার জন্যে লড়াই করছে যে কংগ্রেস, সে এই বিধি ব্যবস্থা মেনে নিতে চাইবে না। কেন্দ্রীয় সরকারের জন্য প্রস্তাবিত ফেডারেশনের ধাঁচটি কংগ্রেস সঙ্গে সঙ্গে ধিক্কার জানিয়েছিল। প্রদেশের ক্ষেত্রে প্রস্তাবিত ছক সম্পর্কে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বহুদিন ধরে বিরোধিতা করেছে। কমিটির একটি শক্তিশালী অংশ এমনকি নির্বাচনে যোগ দেওয়ার ঘোর বিরোধ ছিল। আমি একেবারেই ভিন্নমত পোষণ করতাম। আমি বলেছিলাম নির্বাচন বয়কট করাটা ভুল কাজ হবে। তা যদি কংগ্রেস করে তাহলে গোলমেলে লোকেরা কেন্দ্রীয় আর প্রাদেশিক আইনসভা দখল করে নিয়ে ভারতীয় জনগণের মুখপাত্র হয়ে কথা বলবে। তাছাড়া নির্বাচনে জবর মওকা মিলবে ভারতীয় রাজনীতির মূল সমস্যাগুলো সাধারণ মানুষের কাছে স্পষ্ট করে মেলে ধরার। আমি যে মতের পক্ষে ছিলাম শেষ পর্যন্ত সেই মতটাই দলে ভারী হলো। কংগ্রেস নির্বাচনে যোগ দেয়। এর কি ফল হয়েছিল আগেই তা জানিয়েছি। এই সময় কংগ্রেস নেতৃত্বের মধ্যে নতুন করে নানা মতভেদ দেখা দেয়। নির্বাচনে যোগদানকারীদের একাংশ কংগ্রেস মনোনীতদের সরকারে যাওয়ার বিরোধিতা করলেন। গভর্নরের হাতে বিশেষ ক্ষমতা সংরক্ষিত থাকলে প্রাদেশিক স্বায়ত্তশাসন হবে পরিহাস, এই ছিল তাদের যুক্তি। মন্ত্রিসভা গদিতে থাকবে গভর্নরের খুশি অনুযায়ী। যদি কংগ্রেস তার নির্বাচনী প্রতিশ্রুতি কাজে পরিণত করতে চায়
তাহলে গভর্নরের সঙ্গে সংঘাত হবে অনিবার্য। অতএব তারা বললেন, কংগ্রেসের উচিত আইনসভার ভেতরে থেকে গঠনতন্ত্রকে বানচাল করা। এই প্রশ্নেও আমরা কেউ কেউ উল্টা মত পোষণ করতাম। আমার বক্তব্য ছিল, প্রাদেশিক সরকারকে যে ক্ষমতা দেওয়া হয়েছে পুরোপুরি তা কাজে লাগাতে হবে। গভর্নরের সঙ্গে সংঘাত দেখা দিলে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। হাতে কলমে ক্ষমতার প্রয়োগ না করলে কংগ্রেসের কর্মসূচি পালন করা যাবে না। অন্যদিকে জনস্বার্থের প্রশ্নে কংগ্রেস মন্ত্রিসভাকে চলে যেতে হলে লোকচক্ষে কংগ্রেসের প্রভাব প্রতিপত্তি আরও জোরালো হবে। এই বিতর্ক যখন চলছে তখনই সমস্ত প্রদেশ অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হয়ে গেল। অকংগ্রেসীয় এবং কোথাও কোথাও কংগ্রেস বিরোধী লোকজনেরাই এই মন্ত্রিসভা গঠন করল। সরকার গড়ার ব্যাপারে কংগ্রেসের অস্থির মতিত্বের দরুন তার অন্তর্দলীয় মতানৈক্যই যে শুধু প্রকট হলো তাই নয়, ফল হলো আরও খারাপ। প্রতিক্রিয়ার যেসব শক্তি সাধারণ নির্বাচনে হেরে গিয়ে মুষড়ে পড়েছিল তারা হতবল পুনরুদ্ধারের একটি জো পেয়ে গেল। বড় লাটের সঙ্গে যে দীর্ঘ সলাপরামর্শ চলে তাতে এই মর্মে একটি আশ্বাস আদায়ের চেষ্টা হয় যে গভর্নররা মন্ত্রিসভার কাজে কোনো রকম হস্তক্ষেপ করবে না। এইসব আলোচনার ফলে কংগ্রেস শেষ পর্যন্ত সরকারি ভার গ্রহণের সিদ্ধান্ত নেয়। প্রথমে সেই সব প্রদেশে যেখানে সংসদে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ, এরপর সেই সব প্রদেশে যেখানে আইনসভায় কংগ্রেস সবচেয়ে বড় দল, সবশেষে যেখানে সম্ভব সেখানেই। প্রশাসনে এই প্রথম কংগ্রেস দায়িত্ব নিতে চলেছে, সুতরাং এটা কংগ্রেসের পক্ষে একটি অগ্নি পরীক্ষা। সেই সঙ্গে তার সংগঠনের জাতীয় চরিত্র অক্ষুণ্ণ থাকছে কিনা সে বিষয়ে ছিল লোকের কড়া নজর। কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম লীগের প্রচারের মোদ্দা কথাই ছিল যে কংগ্রেস শুধু নামেই জাতীয়। শুধু এ ও তা বলে কংগ্রেসের বদনাম করেই লীগ ক্ষান্ত থাকেনি, সেই সঙ্গে এও রটিয়েছে যে কংগ্রেস মন্ত্রিসভাগুলো সংখ্যালঘুদের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে। লীগ একটি কমিটি খাড়া করে তার প্রদত্ত রিপোর্টে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর সর্বতোভাবে অন্যায় আচরণের অভিযোগ আনে। নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এইসব অভিযোগ ছিল একেবারেই ভিত্তিহীন। বড় লাট ও বিভিন্ন প্রদেশের গভর্নররাও এই মত পোষণ করতেন। ফলে বুদ্ধি বিচার সম্পূর্ণ মানুষের কাছে লীগের তৈরি এই রিপোর্ট কোনো রকম বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি। মুসলিম লীগের প্রচারিত অত্যাচার কাহিনীগুলো নিছক সকপল কল্পিত হলেও এই সময়ে এমন দুটি ঘটনা ঘটে যাতে প্রাদেশিক কংগ্রেস কমিটিগুলোর মনোভাব সম্পর্কে লোকের মনে খারাপ ধারণা জন্মায়। সখেদে এ কথা আমার কবুল করতে হচ্ছে যে বিহার আর বোম্বাই এই দুটো জায়গাতেই জাতীয়তার পরীক্ষায় কংগ্রেস পুরোপুরি উত্তীর্ণ হতে পারেনি। কংগ্রেস জাতীয় প্রতিষ্ঠান হয়ে উঠেছিল এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নেতৃত্বে আসার সুযোগ করে দিয়েছিল। এইভাবে বোম্বাইতে শ্রী নরিমান হয়ে ওঠে স্থানীয় কংগ্রেসের সর্বমান্য নেতা। যখন প্রাদেশিক সরকার গঠনের প্রশ্ন উঠল তখন এটাই সাধারণের প্রত্যাশা ছিল যে মর্যাদা আর কৃতিত্বের কথা বিবেচনা করে শ্রীযুক্ত নরিমানকেই সরকারের নেতা হতে বলা হবে। অবশ্য এর মানে দাঁড়াতো যে কংগ্রেস পরিষদীয় দলের গরিষ্ঠ অংশ যেখানে হিন্দু, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হতেন একজন পার্সি। সর্দার প্যাটেল এবং তার সহযোগী এরকম একটা অবস্থা মানতে পারলেন না। তারা মনে করলেন যে এই সম্মান থেকে কংগ্রেসের হিন্দু সমর্থকদের বঞ্চিত করাটা অনুচিত হবে। সেই অনুযায়ী শ্রীযুক্ত বিজি খেরকে সামনে এনে তাকে বোম্বাইয়ের কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচিত করলেন। এই সিদ্ধান্তে শ্রীযুক্ত নরিমান স্বভাবতই ক্ষুণ্ণ হলেন। তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির কাছে প্রশ্নটি উত্থাপন করলেন। জওহরলাল তখন সভাপতি। অনেকেই আশা করেছিলেন যে সাম্প্রদায়িক পক্ষপাত থেকে সম্পূর্ণভাবে মুক্ত বলে তিনি নরিমানের প্রতি এই অবিচারের ত্রুটি সংশোধন করবেন। দুর্ভাগ্যক্রমে তা হয়নি। জওহরলাল জানতেন যে লোকে তাকে সর্দার প্যাটেলের একজন সমালোচক এবং বিরোধী বলে গণ্য করে। তিনি এমন কিছু করতে চাইলেন না যাতে সর্দার প্যাটেলের বন্ধুরা তার সমালোচনা করার সুযোগ পায়। সুতরাং তিনি প্যাটেলের মন ভেজাবার জন্য নরিমানের আবেদন নাকচ করলেন। এতে মনে হলো তিনি দেখাতে চান যে শপথে থাকাকালে তিনি সর্দার প্যাটেলের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ বা দোষারোপ আমল দেবেন না। জওহরলালের মনোভাব দেখে নরিমান তো অবাক। বিশেষ করে ওয়ার্কিং কমিটির বৈঠকে
জওহরলাল যেভাবে তার সঙ্গে রূঢ় ব্যবহার করলেন এবং চিৎকার করে বসিয়ে দিলেন, নরিমান তখন গান্ধীজির কাছে গিয়ে তার হাতে ব্যাপারটা তুলে দিতে চাইলেন। গান্ধীজি ধৈর্য ধরে সব শুনলেন। তারপর বললেন যে প্যাটেলের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কোনো নিরপেক্ষ লোককে দিয়ে করা উচিত। নরিমান যেহেতু একজন পার্সি, সেই জন্যে সর্দার প্যাটেল এবং তার বন্ধুদের অভিমত হলো তদন্তের ভার দেওয়া উচিত কোনো পার্সিকে। ওরা বুঝে সুঝে চাল চেলেছিল এবং ব্যাপারটা এমনভাবে সাজিয়েছেন যাতে বিষয়টা গুলিয়ে যায়। তার উপর ওরা নানাভাবে প্রভাব খাটিয়ে এমন অবস্থা সৃষ্টি করলেন যে তদন্ত শুরু হওয়ার আগেই বেচারা নরিমান মামলায় হেরে গেলেন। শেষে বলা হলো সর্দার প্যাটেলের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। ভেতরের ব্যাপার যাদের জানা ছিল, এই রায়ে তারা কেউই সন্তুষ্ট হয়নি। আমরা সবাই জানতাম যে সর্দার প্যাটেলের সাম্প্রদায়িক দাবি মেটাবার জন্যে সত্যকে বলি দেওয়া হয়েছে। এতে বেচারা নরিমনের মন ভেঙে যায়। তিনি দেশ ও দশের কাছ থেকে নিজেকে সরিয়ে নেন। বিহারেও প্রায় একই ধরনের ব্যাপার ঘটে। যে সময় নির্বাচন হয় তখন ওই প্রদেশের সর্বোচ্চ নেতা ছিলেন ডক্টর সৈয়দ মাহমুদ। নিখিল ভারত কংগ্রেস কমিটিরও তিনি ছিলেন সাধারণ সম্পাদক। সুতরাং প্রদেশের ভেতরে এবং বাইরে তার একটি বিশেষ মর্যাদা ছিল। কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ধরেই নেওয়া হয় যে ডক্টর সৈয়দ মাহমুদ নেতা নির্বাচিত হবেন এবং প্রাদেশিক স্বায়ত্তশাসনের আমলে তিনিই হবেন বিহারের প্রথম মুখ্যমন্ত্রী। তার বদলে কেন্দ্রীয় আইনসভার 2 সদস্য শ্রীকৃষ্ণ সিংহ আর অনুগ্রহ নারায়ণ সিংহকে বিহারে ফিরিয়ে এনে তাদের মুখ্যমন্ত্রিত্বের জন্য তালিম দেওয়া হতে লাগলো। বিহার আর বোম্বাইয়ের মধ্যে শুধু তফাৎ হলো এই যে শ্রীকৃষ্ণ সিংহ যখন সরকার গড়লেন তখন ডক্টর সৈয়দ মাহমুদ মন্ত্রিসভায় স্থান পেলেন। সেই সময় এই দুটি দৃষ্টান্ত তিক্ততা সৃষ্টি করেছিল। পেছনে তাকালে এ কথা মনে না হয়ে পারে না যে কংগ্রেস মুখে যা বলেছিল কাজে তা ফুটিয়ে তুলতে পারেনি। সখেদে এটা স্বীকার করতেই হবে যে কংগ্রেসের জাতীয়তাবাদ তখনও এমন স্তরে পৌঁছায়নি যখন সাম্প্রদায়িক বিচার বিবেচনা অগ্রাহ্য করা যায় এবং সংখ্যা গুরু বা সংখ্যা লঘুর ব্যাপারটা উড়িয়ে দিয়ে গুণবত্তার ভিত্তিতে নেতাদের বাছাই করা যায়। শ্রীযুক্ত নরিমানের এবং ডক্টর সৈয়দ মাহমুদের সেই আচরণের কথা ভাবলে শ্রীযুক্ত সিআর দাসকে আমার মনে পড়ে যায়। অসহযোগ আন্দোলন যে কজন সেরা বলিষ্ঠ ব্যক্তিত্বকে সামনে এনেছিল তিনি তাদের অন্যতম। আমাদের জাতীয় সংগ্রামের ইতিহাসে তিনি এক অতি বিশিষ্ট স্থানের অধিকারী। তার ছিল যেমন অগাধ দূরদর্শিতা, তেমনি ছিল কল্পনার ব্যাপ্তি। সেই সঙ্গে কত ধানে কত চাল হয় তিনি তা জানতেন বলে প্রত্যেকটা প্রশ্ন বাস্তববাদীর চোখ দিয়ে দেখতে পারতেন। তার ছিল নিজের বিশ্বাসের ডেটে থাকার সাহস এবং সেটা ন্যায্য বলে মনে করতেন। তার জন্যে অকুতভয়ে লড়ে যেতেন। গান্ধীজি দেশের সামনে যখন অসহযোগের কর্মসূচি রাখলেন তখন গোড়ায় 1920 সালের বিশেষ কলকাতা অধিবেশনে শ্রীযুক্ত দাস তার বিরোধিতা করলেন। 1 বছর পরে কংগ্রেসের নাগপুর বৈঠকে তিনি আমাদের সঙ্গে যোগ দেন এবং অসহযোগের কর্মপন্থা চালু হয়ে যায়। কলকাতার ব্যারিস্টার হিসেবে তার ছিল প্রচণ্ড পসার এবং তিনি ছিলেন এদেশের সবচেয়ে সফল ব্যবহারজীবীদের একজন। লোকে এও জানত যে তিনি ভোগ বিলাস প্রিয়, কিন্তু বিনা দ্বিধায় এক মুহূর্তে আইনের ব্যবসা ছেড়ে দিয়ে খদ্দরধারী হয়ে কংগ্রেসি আন্দোলনে তিনি সর্বাত্মকরণে ঝাঁপিয়ে পড়লেন। আমার মনে তিনি গভীরভাবে ছাপ ফেলেন। আমাদের জাতীয় জাগরণের ইতিহাসে আমি তাকে সবচেয়ে শক্তিমান একজন ব্যক্তি বলে মনে করি। আগেই বলেছি শ্রীযুক্ত দাস ছিলেন বাস্তববাদী। কতটা বাঞ্ছিত আর কতটা কার্যোপযোগী এই দৃষ্টিতে রাজনৈতিক প্রশ্নগুলোকে তিনি দেখতেন। আলাপ আলোচনা মারফত ভারতকে যদি স্বাধীনতা পেতে হয় তাহলে ধাপে ধাপে আমাদের এগোতে হবে, এটাই ছিল তার বিশ্বাস। গৃহীত পদ্ধতি যদি হয় কথাবার্তা আর বোঝাপড়া, তাহলে স্বাধীনতা কখনোই রাতারাতি হঠাৎ আসবে না। তিনি ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, প্রাদেশিক স্বায়ত্তশাসন অর্জন করা হবে প্রথম পদক্ষেপ। এমনকি সীমাবদ্ধ ক্ষমতা প্রয়োগ করেও যে ভারতীয় স্বাধীনতার লক্ষ্যে এগোনো যাবে এবং কালক্রমে স্বাধীনতা অর্জিত হবে, তার আগে এইভাবে ভারতীয়রা বৃহত্তর দায়িত্ব পালনের উপযুক্ত হতে পারবে, এই বিষয়ে তার সংশয় ছিল না।
তার মৃত্যুর প্রায় 10 বছর পর ঠিক সেই মর্মেই ভারত সরকার আইন 1935 পাশ হলো। এ থেকে শ্রীযুক্ত দাসের ভবিষ্যৎ দৃষ্টি আর দূরদর্শিতার প্রমাণ মেলে। 1921 সালে মন্টেগু চেমসফোর্ডের সংস্কার পরিকল্পনা উদ্বোধন উপলক্ষে তদানীন্তন প্রিন্স অফ ওয়েলস ভারতে আসেন। কংগ্রেস যুবরাজকে স্বাগত জানাবার জন্য সংগঠিত যাবতীয় সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নেন। এতে ভারত সরকার বিপাকে পড়ে। বড়লাট ব্রিটিশ সরকারকে কথা দিয়েছিলেন যে যুবরাজ এদেশে বিপুল সংবর্ধনা পাবেন। কংগ্রেসের সিদ্ধান্তের কথা জানতে পেরে বড়লাট যথাসাধ্য চেষ্টা করেন যাতে বয়কট কাজ না হয়, কিন্তু তিনি তাতে ব্যর্থ হন। প্রিন্স অফ ওয়েলস যে শহরেই গেলেন প্রায় সব জায়গাতেই লোকে মুখ ফিরিয়ে রইল। কলকাতা তখন ভারতের অন্যতম শহর। যুবরাজ তার সফর শেষ করবেন কলকাতায়, কাজেই সেখানে তার সংবর্ধনার এলাই ব্যবস্থা হয়েছিল। যুবরাজের কলকাতা সফর যাতে সফল হয় তার জন্যে সরকার চেষ্টার কোনো ত্রুটি করেনি। আমরা সবাই তখন আলিপুর সেন্ট্রাল জেলে আটক হয়ে আছি। পণ্ডিত মদনমোহন মালব্য তখন কংগ্রেস আর সরকারের মধ্যে যাতে একটা রফা হয় তার চেষ্টা করছেন। বড়লাটের সঙ্গে দেখা করে তিনি এই ধারণা নিয়ে ফেরেন যে আমরা যদি প্রিন্স অফ ওয়েলসের কলকাতা সফর বয়কট না করতে রাজি হই তাহলে সরকার কংগ্রেসের সঙ্গে একটা রফায় আসবে। পণ্ডিত মদনমোহন মালব্য, শ্রীযুক্ত দাস আর আমার সঙ্গে প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্যে আলিপুর জেলে আসেন। পণ্ডিত মালব্যকে আমরা পাকাপাকি কোনো উত্তর দিইনি, কেননা আমরা চেয়েছিলাম নিজেদের মধ্যে বিষয়টা নিয়ে আলোচনা করে নিতে। শ্রীযুক্ত দাস আর আমরা দুজনেই এই সিদ্ধান্তে আসি যে প্রিন্স অফ ওয়েলসকে আমরা বয়কট করার দরুনই সরকার বাধ্য হয়ে সমঝোতা করতে চাইছে। আমাদের উচিত এই অবস্থার সুযোগ নিয়ে একটা গোল টেবিল বৈঠকে বসা। এটা আমরা ভালো করেই জানতাম যে তাতে আমাদের লক্ষ্য পূরণ হবে না, তাতে রাজনৈতিক সংগ্রামে সেটা হবে সামনের দিকে একটি বড় পদক্ষেপ। সেও কম কথা নয়, একমাত্র গান্ধীজি ছাড়া কংগ্রেসের অন্য সব নেতাই তখন জেলে। আমরা প্রস্তাব করি যে ব্রিটিশ যা দিতে চাইছে আমরা নেব, কিন্তু এই শর্তে যে গোলটেবিল বৈঠক হওয়ার আগেই সমস্ত বন্দী নেতাদের ছেড়ে দিতে হবে। পরের দিন পণ্ডিত মালব্য আবার যখন আমাদের সঙ্গে দেখা করতে এলেন, আমরা তাকে আমাদের অভিমতের কথা জানিয়ে দিলাম। আমরা তাকে এও বললাম যে তিনি যেন গান্ধীজির সঙ্গে দেখা করে এই ব্যাপারে তার সম্মতি আদায় করেন। পণ্ডিত মালব্য ফিরে গিয়ে সবকিছু বড়লাটের গোচরে আনেন। দুদিন পরে এসে জেলে আবার আমাদের সঙ্গে দেখা করেন। তিনি বললেন আলোচনায় যোগদানকারী সমস্ত রাজনৈতিক নেতাকে ছেড়ে দিতে সরকার রাজি। এই তালিকার অন্তর্ভুক্ত ছিলেন 2 আলীভ্রাতা আর অনেক কংগ্রেস নেতা। আমরা একটি বিবৃতি তৈরি করলাম, তাতে সুস্পষ্টভাবে আমরা আমাদের মতামত জানিয়ে দিলাম। পণ্ডিত মালব্য সেই দলিল নিয়ে গান্ধীজির সঙ্গে দেখা করতে বোম্বাই চলে গেলেন। গান্ধীজি আমাদের প্রস্তাব গ্রহণ করেননি। তাতে আমরা যেমন অবাক হলাম তেমনি দুঃখিত হলাম। তিনি জেদ ধরলেন যে আগে নিঃশর্তে সমস্ত রাজনৈতিক নেতাকে, বিশেষ করে আলীভ্রাতাদের মুক্তি দিতে হবে। তিনি ঘোষণা করলেন যে ওদের ছেড়ে দেওয়ার পরেই শুধু গোলটেবিল বৈঠকের প্রস্তাব বিবেচনা করা যেতে পারে। শ্রীযুক্ত দাস আর আমরা দুজনেরই মনে হলো এই দাবি ঠিক নয়। গোলটেবিলের আগে কংগ্রেস নেতাদের ছেড়ে দেওয়া হবে বলে সরকার তো রাজি হয়েইছে, তারপরও বিশেষভাবে ওই রকম জেদ ধরবার কোনো মানে হয় না। আমাদের মন্তব্যগুলো নিয়ে পণ্ডিত মালব্য আবার গান্ধীজির কাছে গেলেন, কিন্তু গান্ধীজি রাজি হলেন না। ফল হলো এই যে বড়লাট তার প্রস্তাব নাকচ করে দিলেন। প্রিন্স অফ ওয়েলস কলকাতায় এলে যাতে বয়কট এড়ানো যায়, মুখ্যত তার জন্যই ছিল বড়লাটের হাত বাড়ানো। সুতরাং কোনো নিষ্পত্তি হলো না। বয়কট দারুণভাবে সফল হলো বটে, কিন্তু রাজনৈতিক আপোষ রফার একটা দুর্লভ সুযোগ আমরা হারালাম। শ্রীযুক্ত দাস তার অসমর্থন আর আশাভঙ্গ আদৌ গোপন করেননি। গান্ধীজি এরপর শ্রী শঙ্কর নায়ারের পৌরোহিত্যে বোম্বাইতে একটি সম্মেলন ডাকেন। এই সম্মেলনে গান্ধীজি নিজেই একটি গোলটেবিল বৈঠকের প্রস্তাব দেন। তার শর্তাবলী ছিল ইতিপূর্বে পণ্ডিত মালব্যের আনা চুক্তি প্রায় অনুরূপ। ততদিনে প্রিন্স অফ ওয়েলস ভারত ছেড়ে চলে গেছেন। সরকারের ওই প্রস্তাবে আর কোনো আগ্রহ ছিল না। গান্ধীজির অভিমতে কিছুমাত্র কান না দিয়ে ওরা তা তক্ষুনি খারিজ করে দিল। শ্রীযুক্ত দাস খুব ক্ষেপে গেলেন এবং বললেন
যে গান্ধীজি মারাত্মক ভুল করেছেন। তার সেই বিচার যে ঠিক ছিল সেটা আমি না মেনে পারিনি। গান্ধীজি এতেও থামেননি। এরপর তিনি চৌরি চৌরার ঘটনার দরুন অসহযোগ আন্দোলন স্থগিত রাখলেন। রাজনৈতিক মহলে এ প্রচণ্ড রাজনৈতিক প্রতিক্রিয়া হলো এবং সারা দেশ মুষড়ে পড়ল। সরকার তার 16 আনা সুযোগ নিয়ে গান্ধীজিকে গ্রেফতার করলেন। 6 বছরের জন্য গান্ধীজির কারাদণ্ড হলো। অসহযোগ আন্দোলন আস্তে আস্তে শেষ হয়ে গেল। সে সময়কার অবস্থা নিয়ে শ্রীযুক্ত সি.আর. দাস প্রায় প্রতিদিনই আমাদের সঙ্গে আলোচনা করতেন। গান্ধীজি আন্দোলন তুলে নিয়ে যে সাংঘাতিক ভুল করেছেন তাতে তার কোনো সন্দেহ ছিল না। এতে রাজনৈতিক কর্মীদের মন এমনভাবে ভেঙে গেছে যে এরপর নতুন করে লোকের মধ্যে উৎসাহ জাগানো বেশ কয়েক বছরের মধ্যে আর সম্ভব হবে না। তাছাড়া শ্রীযুক্ত দাসের ধারণা গান্ধীজির প্রত্যক্ষ পদ্ধতি ব্যর্থ হয়েছে। সুতরাং তিনি ভেবেছিলেন লোকের মনোবল ফিরিয়ে আনতে হলে আমাদের অন্যান্য পন্থা গ্রহণ করা দরকার। কবে আবার অনুকূল অবস্থা আসবে তার জন্যে হা করে বসে থাকার পক্ষে তিনি ছিলেন না। একটি বিকল্প কর্মসূচিতে তিনি বিশ্বাস করতেন। তিনি বলতেন যে এই অবস্থায় প্রত্যক্ষ সংগ্রাম ছাড়তে হবে এবং আইনসভাগুলোর ভেতরে ঢুকে রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যেতে হবে। গান্ধীজির পাল্লায় পড়ে কংগ্রেস 1921 সালের নির্বাচন বর্জন করেছিল। শ্রীযুক্ত দাস জোর গলায় বলেন যে 1924 সালের আইনসভাগুলো দখল করবার জন্য কংগ্রেসকে তৈরি হতে হবে এবং রাজনৈতিক লক্ষ্যের দিকে আমাদের এগিয়ে যাওয়ার জন্যে আইনসভাগুলোকে ব্যবহার করতে হবে। শ্রীযুক্ত দাস আশান্বিত ছিলেন যে কংগ্রেসের সমস্ত সক্রিয় নেতা তার বিশ্লেষণে আর বিধানে সম্মত হবে। আমার মনে হয়েছিল তিনি অতি আশাবাদী। তবে তিনি জেল থেকে ছাড়া পেয়ে বন্ধুদের সঙ্গে পরামর্শ করে দেশের জন্য একটি নতুন কর্মসূচি তৈরি করবেন, এ ব্যাপারে তার সঙ্গে আমি একমত ছিলাম। গয়া কংগ্রেসের ঠিক আগে শ্রীযুক্ত দাস জেল থেকে বেরোন। অভ্যর্থনা সমিতি তাকে সভাপতি নির্বাচন করে। তিনি মনে করেছিলেন গোটা দেশকে তার কর্মসূচির পেছনে টানতে পারবেন। তিনি দেখলেন হাকিম আজমল খান, পণ্ডিত মতিলাল নেহেরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল তার দৃষ্টিভঙ্গির সমর্থক। তাতে তার উৎসাহ আরও বেড়ে গেল। সভাপতির ভাষণে শ্রীযুক্ত দাস প্রস্তাব করলেন যে কংগ্রেসের উচিত কাউন্সিল প্রবেশের কর্মসূচি গ্রহণ করে আইনসভাগুলোর ভেতরে রাজনৈতিক সংগ্রাম চালানো। গান্ধীজি সে সময় কারাগারে। শ্রী রাজাগোপালাচারীর নেতৃত্বে কংগ্রেসের একাংশ শ্রীযুক্ত দাসের বিরোধিতা করেন। তাদের ধারণায় প্রত্যক্ষ সংগ্রাম ছেড়ে দিয়ে শ্রীযুক্ত দাসের কর্মসূচি যদি গ্রহণ করা হয় তাহলে গান্ধীজির নেতৃত্ব অস্বীকার করা হচ্ছে বলে সরকার তার অর্থ করবে। শ্রী রাজা গোপালাচারীর বিচার ঠিক ছিল বলে আমি মনে করি না। এ নয় যে শ্রীযুক্ত দাস সরকারের সঙ্গে আপোষ করতে চাইছিলেন। তার শুধু উদ্দেশ্য ছিল রাজনৈতিক সংগ্রাম আরেক ক্ষেত্রে প্রসারিত করা। বিশদভাবে সে কথা তিনি ব্যাখ্যা করে বলেছিলেন, কিন্তু কংগ্রেসের অনুগামীদের তিনি সমতে আনতে পারেননি। শ্রী রাজা গোপালাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং অন্যেরা বিপক্ষে থাকায় তার প্রস্তাব নাকচ হয়ে যায়। গয়া কংগ্রেসে ভাঙন ধরে এবং শ্রীযুক্ত দাস পদত্যাগ করেন। এবার চরমপন্থী আর নরমপন্থী নামে দুই উপদলের মধ্যকার আত্মকলহে কংগ্রেসীদের সমস্ত শক্তি ব্যয় হয়ে যেতে লাগলো। আরও 6 মাস বাদে আমি জেল থেকে বেরোই। দেখলাম কংগ্রেস মহা সংকটের মুখে পড়েছে। কংগ্রেসীরা কোথায় ব্রিটিশের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়বে তা নয়, নিজেদের মধ্যে খেয়োখেয়ি করেই তাদের দম ফুরিয়ে ফেলছে। নরমপন্থী শিবিরের নেতৃত্ব করছিলেন শ্রীযুক্ত দাস, পণ্ডিত মতিলাল আর আজমল খান। রাজাজি, সর্দার প্যাটেল আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন চরমপন্থীদের মুখপাত্র। দুই উপদলই আমাকে টানার চেষ্টা করে, কিন্তু কোনো শিবিরেরই পক্ষভুক্ত হতে আমি রাজি নই। এই অন্তর্বিরোধ বিপজ্জনক এবং যথাসময়ে তা ঠেকাতে না পারলে কংগ্রেস যে ভেঙে যেতে পারে এটা আমি বুঝেছিলাম। তাই আমি দুটো শিবিরেরই বাইরে থাকার সিদ্ধান্ত নেই এবং রাজনৈতিক সংগ্রাম নতুন করে সবাইকে এক প্রাণ করার চেষ্টা করি। বলতে আনন্দ হচ্ছে যে আমার সেই ব্রত সফল হয়। দিল্লিতে কংগ্রেসের একটি বিশেষ অধিবেশন হয়। দুই উপদলেরই অনুমোদন পেয়ে
আমি তার সভাপতি নির্বাচিত হই। সভাপতির অভিভাষণে আমি এ বিষয়ে জোর দিয়ে বলি যে আমাদের আদত উদ্দেশ্য হল দেশের শৃঙ্খল মোচন। 1919 সালের পর থেকে আমরা প্রত্যক্ষ সংগ্রামের কর্মসূচি অনুসরণ করে চলেছি এবং তাতে আমরা বিরাট সাফল্য অর্জন করেছি। এখন আমাদের মধ্যে কেউ কেউ মনে করেন যে আমাদের লড়াইটা আইনসভার ভেতরে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে এই যুক্তি অচল যে আমরা নাই আকড়ার মতো আমাদের আগের সিদ্ধান্তই ধরে বসে থাকব। লক্ষ্য যতক্ষণ এক, ততক্ষণ প্রত্যেকটি গোষ্ঠীকেই তার বিচার মতো শ্রেয় কর্মসূচি অনুযায়ী চলবার স্বাধীনতা দিতে হবে। দিল্লি কংগ্রেসে ঠিক হলো যে নরমপন্থী আর চরমপন্থীরা স্বাধীনভাবে যে যার কর্মধারা অনুসরণ করবে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, শ্রী রাজাগোপালাচারী আর তাদের সহযোগীরা গঠনমূলক কর্মসূচি গ্রহণ করলেন। শ্রীযুক্ত সি.আর. দাস, পণ্ডিত মতিলাল নেহরু আর হাকিম আজমল খান স্বরাজ পার্টির পত্তন করে নির্বাচনে লড়বার সিদ্ধান্ত নিলেন। তাদের এই প্রস্তাবে দেশময় উৎসাহের বাণ ডাকল। যেমন কেন্দ্রে তেমনি সমস্ত প্রাদেশিক আইনসভাতেই স্বরাজ পার্টি বিরাটভাবে জিতে দল ভারী হলো। চরমপন্থীদের আপত্তির একটা বড় কারণ ছিল এই যে কাউন্সিল প্রবেশের কর্মসূচির ফলে গান্ধীজির নেতৃত্বের জোর কমে যাবে। পরে ঘটনা পরম্পরায় দেখা গেল তাদের আশঙ্কা ভুল ছিল। মহাত্মা গান্ধীর অবিলম্বে মুক্তি দাবি করে কেন্দ্রীয় আইনসভায় স্বরাজ পার্টি প্রস্তাব আনল। প্রস্তাব পাশ হওয়ার আগেই গান্ধীজি ছাড়া পেলেন। কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইনসভাগুলোতে স্বরাজ পার্টির বিরাট সংখ্যক আসন জেতার কথা আগেই বলেছি। বোধহয় তার সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব ছিল এই যে মুসলিমদের জন্য সংরক্ষিত আসনে স্বরাজ পার্টি জিততে পেরেছিল। শ্রীযুক্ত দাসের রাজনৈতিক বাস্তববোধের কথা আগেই উল্লেখ করেছি। মুসলিম আসনে জেতার মূলে অনেকটাই ছিল তার এই বাস্তববোধ। নির্বাচক মণ্ডলী ছিল সাম্প্রদায়িক। কেবল মুসলিমদের ভোটেই আইনসভায় মুসলিম সদস্যরা নির্বাচিত হন। কাজেই মুসলিম লীগ আর অন্য সাম্প্রদায়িক দলগুলো মুসলমানদের মনের ভয় ভীতিগুলোকে বড় করে তুলে ধরতে পেরেছিল। যাদের মধ্যে সাম্প্রদায়িকতার পাল্লা ভারী, সাধারণভাবে তাদেরই তারা জিতিয়ে এনেছিল। শ্রীযুক্ত দাস বাংলার মুসলমানদের মনের ভয় কাটাতে পেরে তাদের কাছে নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। যে উপায়ে তিনি বাংলার সাম্প্রদায়িক সমস্যার সমাধান করেছিলেন তা স্মরণীয় তো বটেই, এমনকি আজও তার সেই পদাঙ্ক অনুসরণের যোগ্য। বাংলায় মুসলিম সম্প্রদায় ছিল সংখ্যাগরিষ্ঠ, কিন্তু নানা কারণে তারা ছিল শিক্ষা দীক্ষায় আর রাজনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া। জনসংখ্যার শতকরা 50 ভাগের বেশি হয়েও সরকারি চাকরির শতকরা 30 ভাগেরও তারা অধিকারী নয়। শ্রীযুক্ত দাস ছিলেন খুব বাস্তববাদী। সমস্যাটা যে অর্থনৈতিক এটা বুঝতে তার একটুও দেরি হয়নি। তিনি এটা উপলব্ধি করেন যে মুসলমানদের অর্থনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে যতক্ষণ না প্রয়োজনীয় ভরসা দেওয়া যাচ্ছে ততক্ষণ কংগ্রেসে তাদের সর্বান্তকরণে যোগদান আশা করা যায় না। এইসব ভেবে তিনি যা ঘোষণা করলেন তাতে শুধু বাংলা নয়, সারা ভারত চমৎকৃত হল। তিনি প্রকাশ্যে জানিয়ে দিলেন যে বাংলায় কংগ্রেস ক্ষমতায় এলে তিনি নতুন নিয়োগের ক্ষেত্রে শতকরা 60 ভাগ চাকরি মুসলমানদের জন্য সংরক্ষিত থাকবে। যতদিন না লোকসংখ্যার যথানুপাতে প্রতিনিধিত্ব হয় ততদিন এই ব্যবস্থা চালু থাকবে। কলকাতা কর্পোরেশনের ব্যাপারে আরও এক কাঠি এগিয়ে তিনি প্রস্তাব করেন যে অনুরূপ শর্তে নতুন নিয়োগের ক্ষেত্রে শতকরা 80 ভাগ চাকরি সংরক্ষিত হবে। তিনি দেখান যে লোকজীবনে আর চাকরি বাকরির ক্ষেত্রে যতদিন না মুসলমানেরা যথাযথভাবে প্রতিনিধিত্ব করছে ততদিন বাংলায় সত্যিকার গণতন্ত্র সম্ভব হবে না। একবার এই বৈষম্য যখন দূর হয়ে যাবে তখন মুসলমানেরা অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে সমানে সমান হয়ে প্রতিযোগিতা করতে পারবে। তখন আর বিশেষ সংরক্ষণের কোনো দরকার থাকবে না। এই বলিষ্ঠ ঘোষণা বাংলার কংগ্রেসের মায়ভীত অবধি নাড়িয়ে দিয়েছিল। কংগ্রেস নেতাদের অনেকেই প্রচণ্ডভাবে এর বিরোধিতা করে এবং শ্রীযুক্ত দাসের বিরুদ্ধে যুদ্ধাভিযান শুরু করে। সুবিধাবাদী বলে তার বিরুদ্ধে তারা অভিযোগ আনে এবং এও বলে যে তিনি পক্ষপাত দোষে দুষ্ট, কিন্তু তাকে এক চুল টলানো গেল না। গোটা প্রদেশ তিনি টহল দিয়ে বেড়ালেন এবং
নিজের বক্তব্য খোলাসা করে বললেন, বাংলার ভেতরে আর বাইরে তার মনোভাব মুসলমানদের মধ্যে বিরাট প্রভাব বিস্তার করল। আমি এ বিষয়ে স্থির নিশ্চিত যে শ্রীযুক্ত দাসের অকাল মৃত্যু না হলে এদেশে তিনি এক নতুন হাওয়া বইয়ে দিতে পারতেন। খুবই পরিতাপের বিষয় যে তার মৃত্যুর পরপরই তার কিছু অনুগামী তাকে আক্রমণ করতে থাকে এবং তার ঘোষণা বাতিল হয়ে যায়। তার ফলে বাংলার মুসলমানেরা কংগ্রেস থেকে দূরে সরে যায় এবং এইভাবেই দেশভাগের প্রথম বীজ বোনা হয়। একটা কথা স্পষ্ট করে অবশ্যই আমার বলা দরকার, বিহার আর বোম্বাইয়ের প্রদেশ কংগ্রেস কমিটি ডক্টর সৈয়দ মাহমুদ ও শ্রীযুক্ত নরিমানকে আঞ্চলিক নেতৃত্ব থেকে বঞ্চিত করে ভুল করেছিল এবং সেই ভুল শুধরে দেওয়ার মতো যথেষ্ট জোর ওয়ার্কিং কমিটির ছিল না। এই একটি বিচ্যুতি বাদে কংগ্রেস তার আদর্শ অনুযায়ী চলতে চেষ্টার কোনো ত্রুটি করেনি। মন্ত্রিসভা একবার গড়া হলে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় যাতে রীতিমতো সুবিচার পায় তার জন্য যথোচিত যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার চালাতে রাজি হওয়ার পর মন্ত্রিসভার কাজে তদারকি এবং নীতির ব্যাপারে সাধারণভাবে চালনা করার জন্য কংগ্রেস পার্লামেন্টারি বোর্ড গঠন করল। বোর্ডে থাকলাম সর্দার প্যাটেল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর আমি। এইভাবে সংসদীয় ব্যাপারে আমার উপর পড়ল বাংলা, বিহার, ইউপি, পাঞ্জাব, সিন্ধু প্রদেশ আর ফ্রন্টিয়ার এরকম কয়েকটি প্রদেশের ভার। সাম্প্রদায়িক বিষয় সংক্রান্ত প্রত্যেকটি ঘটনা আমার নজরে আনা হতো। কাজেই ব্যক্তিগত জ্ঞান থেকে 16 আনা দায়িত্ব নিয়ে একথা আমি বলতে পারি যে মুসলমান আর অন্যান্য সংখ্যালঘুদের প্রতি অবিচার করা হচ্ছে বলে জিন্না সাহেব আর মুসলিম লীগের যাবতীয় অভিযোগই ছিল ডাহা মিথ্যে। এইসব অভিযোগের মধ্যে এক কণাও যদি সত্যি থাকতো তাহলে আমি দেখতাম সেই অন্যায় যাতে না হয়। সেরকম ঘটলে প্রয়োজন হলে ইস্তফা দিতেও আমি তৈরি ছিলাম। কংগ্রেস মন্ত্রিসভাগুলো 2 বছরের কিছু কম দিন টিকেছিল, কিন্তু এই অল্প সময়ের মধ্যেও নীতির দিক থেকে তারা কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা মিটিয়েছিল। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল জমিদারি সংক্রান্ত আইন, কৃষকদের ঋণগ্রস্ততা মোচন এবং শিশু ও বয়স্কদের জন্য বিরাট আকারের কর্মসূচি গ্রহণ, জমিদারি প্রথা উচ্ছেদ আর কৃষি বিষয়ক ঋণ মওকুফ। এইসব সমস্যা নিয়ে নানা ঝামেলা হয়েছিল। এ ধরনের আইনে বহু দিনের প্রচলিত নানা স্বার্থে ঘা পড়েছিল। কাজেই কায়েমি স্বার্থের দল যে প্রতি পদে কংগ্রেসের মুণ্ডুপাত করতে চাইবে তাতে আশ্চর্য হওয়ার কিছু ছিল না। বিহারে কৃষি সংস্কারের কোনো ব্যবস্থা নিতে গেলেই মারমুখ প্রতিবাদ ওঠে এবং সমস্যা মেটাতে ব্যক্তিগতভাবে আমাকে ছুটতে হয়। জমিদারদের সঙ্গে লম্বা বৈঠকের পর আমরা একটা মীমাংসার সূত্রে পৌঁছাই। এইভাবে তাদের কিছু ন্যায্য ভয় দূর করা হয় এবং সেই সঙ্গে কৃষকদের অধিকার পাকা করা হয়। এইসব গোলমেলে সমস্যা আমরা যে মেটাতে পেরেছিলাম তার একটা বড় কারণ ছিল এই যে আমি কখনোই কংগ্রেসের কোনো হিস্যার সঙ্গে নিজেকে জড়াইনি। 20 দশকের গোড়ার দিকে নরমপন্থী আর চরমপন্থীদের একত্র করতে আমি কিভাবে সাহায্য করেছিলাম তা আগেই বলেছি। সে বিরোধের অবসান হয়েছিল, কিন্তু 30-এর যুগে কংগ্রেস স্পষ্টাস্পষ্টি ভাগ হয়ে গেল। একটিকে বলা হয় দক্ষিণপন্থী, অন্যটিকে বলা হয় বামপন্থী। কায়েমি স্বার্থের রক্ষাকর্তা বলে দক্ষিণপন্থীদের মনে করা হতো, অন্যদিকে বৈপ্লবিক উদ্দীপনার জোরে বামপন্থীরা ফুলে ফেপে উঠল। দক্ষিণপন্থীদের ভয়ভীতিকে আমি উপযুক্ত গুরুত্ব দিতাম, কিন্তু সেই সঙ্গে সংস্কারের ব্যাপারে আমার মনের টান ছিল বামপন্থীদের দিকে। কাজেই আমি অহিনকুল সম্পর্কের 2 ভিন্ন মতের ক্ষেত্রে আমি মধ্যস্থের ভূমিকা পালন করতে পারতাম। আমার আশা ছিল কংগ্রেস দৃঢ়ভাবে এবং নির্বিবাদে তার কর্মসূচি চালিয়ে যেতে পারবে। যাই হোক, আন্তর্জাতিক বিভিন্ন শক্তির টানাপোড়েনের দরুন 1939 সালে কংগ্রেসের নির্বাচনী কর্মসূচির সমস্ত পরিকল্পনা শিখে উঠল। এতক্ষণ আপনারা শুনলেন মৌলানা আবুল কালাম আজাদ রচিত ভারত স্বাধীন হলো বইটির প্রথম খণ্ড। এই পর্বে পূর্বাভাস ও
সরকারে কংগ্রেস, এই দুটি অংশ পাঠ করা হলো। আশা করছি আমাদের এই পাঠ আপনাদের ভালো লেগেছে। তাছাড়া আমাদের পাঠ নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তা আমাদের জানাতে পারেন। ধন্যবাদ।